আমাদের রাউন্ড ফোরের আজকে সেকেন্ড ক্লাস স্থির তড়িতের উপর। এর আগে আমরা স্থির তড়িতের উপর একটা ক্লাস নিয়েছিলাম। জাস্ট একটু রিক্যাপ করি, আমরা স্থির তড়িতে আমরা কি কি দেখছিলাম: তড়িৎ আধান, তার বৈশিষ্ট্য, চার্জের কোয়ান্টায়ন, তারপরে হচ্ছে কুলম্বের সূত্র দেখেছিলাম। কুলম্বের সূত্রের কিছু প্রবলেম দেখিয়েছিলাম তোমাদেরকে। আহ এবং মোটামুটি এই কুলম্বের সূত্রের প্রবলেম প্রবলেম দিয়ে আমাদের হচ্ছে গত দিনের ক্লাস শেষ হয়েছিল। ঠিক আছে। তো আজকে আমরা যেই টপিক দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে তড়িৎ আবেশ। ঠিক আছে। 9-10-এ তোমরা স্থির তড়িৎ চ্যাপ্টার যখন পড়ছিলা তখন হয়তো এই চ্যাপ্টার নিয়ে কিছুটা আইডিয়া ছিল। আজকে আমরা এটাতে আরেকটু ডিটেলে এটার ভিতরে আরেকটু ডিটেলে ঢুকবো। ঠিক আছে। সো চলো আমরা স্টার্ট করি, কথা না বাড়ায়। তড়িৎ আবেশ। সো তড়িৎ আবেশ এটা কি? তোমরা 9-10-এ যখন শিখছিলে জিনিসটা এরকম ছিল যে একটা চার্জিত বস্তুকে আর একটা নিরপেক্ষ বস্তুর কাছাকাছি নিবা, টাচ করাবো না, জাস্ট কাছাকাছি নিয়ে নিরপেক্ষ বস্তুটার মধ্যে চার্জের উদ্ভব ঘটানোর যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলি হচ্ছে তড়িতাবেশ। ঠিক আছে। তাহলে একটি চার্জিত বস্তুর মাধ্যমে বা একটি চার্জিত বস্তুকে একটি নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে স্পর্শ না করে নিরপেক্ষ বস্তুকে চার্জিত বস্তুতে পরিণত করাকে নিরপেক্ষ বস্তুকে চার্জিত করার প্রক্রিয়াকে চার্জিত করার প্রক্রিয়াকে বলে তড়িৎ আবেশ। বলে তড়িৎ আবেশ। ঠিক আছে। সো নর্মালি আমরা তড়িৎ আবেশ আসলে চার্জিত বস্তুকে নিরপেক্ষ বস্তুর কাছে নিলেই একটা আবেশ হয়। আহ কিন্তু ধরো এই আবেশ প্রক্রিয়ার মাধ্যমে তুমি চাইলে আহ একটা নিরপেক্ষ বস্তুকে চার্জিত করতেও পারো। ঠিক আছে। তো তড়িৎ আবেশ হচ্ছে একটা নিরপেক্ষ বস্তুর কাছে একটা চার্জিত বস্তুকে রাখা। তাইলে দেখবা যে ওর মধ্যে কিছু চার্জ আবিষ্ট হবে। ঠিক আছে। সো চলো আমরা একটু দেখি যে কিভাবে এই প্রসেসটা হয়। যেমন ধরো এখানে একটা পজিটিভ চার্জ বস্তু, তাহলে এটা হচ্ছে ধনাত্মক চার্জে চার্জিত বস্তু। ধনাত্মক চার্জে চার্জিত। তাহলে এখানে পজিটিভ চার্জ আছে এই বস্তুটার মধ্যে। আর এটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু ছিল। নিরপেক্ষ বস্তু। ঠিক আছে। নিরপেক্ষ বস্তু, তো নিরপেক্ষ বস্তুকে যখনই তুমি কাছাকাছি রাখবা তখন যেহেতু এদিকে পজিটিভ চার্জ আছে, এই নিরপেক্ষ বস্তুর মধ্যে আসলে তো কি অসংখ্য ইলেকট্রন এবং তার করেসপন্ডিং পজিটিভ চার্জ রয়েছে। সো দেখা যাবে যে এই পজিটিভ চার্জের আকর্ষণে কিছু নেগেটিভ ইলেকট্রন এদিক বরাবর থেকে যাবে। আর যেহেতু এই সাইডে নেগেটিভ ইলেকট্রন এসেছে, সো ওই সাইডে ঠিক সমপরিমাণ আসলে পজিটিভ চার্জ তৈরি হবে। কারণ এই ইলেকট্রন গুলো যখন এদিকে আসবে, যেই সব পরমাণু থেকে ইলেকট্রন গুলো আসছে ওখানে আমি বলতে পারি প্রোটনের সংখ্যা বেড়ে গেছে। সো এই সাইডে হলো পজিটিভ, এই সাইডে এখানে দেখো 6টা নেগেটিভ হলে এখানেও ঠিক 6টাই পজিটিভ চার্জ থাকতে হবে। ঠিক আছে। এখন এই যে নিরপেক্ষর মধ্যে আমরা একটা পোলারিটি ক্রিয়েট করলাম, এই যে চার্জের একটা ডিস্ট্রিবিউশন হইলো, আহ এই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ আবেশ। ঠিক আছে। এখন এই যে যে চার্জগুলা, এদের কিছু সুন্দর নাম আছে। এই চার্জগুলাকে, যেগুলা এই পজিটিভ চার্জের আকর্ষণে আকর্ষিত হয়ে আছে, যেগুলা পজিটিভ চার্জের কাছাকাছি আছে, এগুলাকে আমরা বলি বদ্ধ চার্জ। বদ্ধ চার্জ বা ক্লোজ চার্জ। আর এই যে যে চার্জগুলা যেগুলো একটু দূরে দূরে রয়েছে, এরা কিন্তু চাইতেছে এই পজিটিভের, যেহেতু এই পজিটিভকে বিকর্ষণ করবে, এরা কিন্তু চাবেই যে যত দূরে যাওয়া সম্ভব তত দূরে যেতে চাবে। এদেরকে এই জন্য আমরা বলি মুক্ত চার্জ, ফ্রি টু মুভ। এরা আসলে মুভ করতে চাচ্ছে। ঠিক আছে। তো এদেরকে আমরা বলি হচ্ছে মুক্ত চার্জ। তো এই যে যে প্রক্রিয়া, জাস্ট একটা চার্জিত বস্তুকে আমি একটা নিরপেক্ষ বস্তুর কাছে নিয়ে নিরপেক্ষ বস্তুর মধ্যে চার্জের ডিস্ট্রিবিউশন যে আনলাম, এই ঘটনাটাকে বলা হচ্ছে তড়িৎ আবেশ। ইংলিশে বলা হচ্ছে ইলেকট্রিক ইন্ডাকশন। ঠিক আছে। সেটা একটু লিখে রাখতে পারো চাইলে।
ইংলিশটা এটাকে বলে ইলেকট্রিক ইন্ডাকশন। ইন্ডাকশন, ঠিক আছে। তোমরা মাঝে মাঝে শুনো না ইন্ডাকশন কুকার। সো এই যে ইন্ডাকশন প্রসেসটা ইউজ করে বা আবেশ প্রক্রিয়াটা ইউজ করে আমরা অনেক জায়গায় আসলে এটার দেখবা যে এটার অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। সো ম্যাগনেটিক ইন্ডাকশন নামে একটা জিনিস আছে, তড়িৎ আবেশ যেমন চুম্বক আবেশ নামে একটা জিনিস আছে, ঠিক আছে। সো এখন আসো যে এই যে মুক্ত চার্জ আর বদ্ধ চার্জ, এই যে নামগুলা দিলাম কেন, এই মুক্ত চার্জগুলোকে আমরা মুক্ত বলতেছি কারণ ও যদি কোনো একটা রাস্তা পায় সামহাও, ও কিন্তু এই পজিটিভ চার্জের বিকর্ষণে এমনি দূরে চাইতে চাচ্ছে। সো তুমি যদি ওকে সামহাও একটা রাস্তা দেখাইতে পারো, তাহলে ও কিন্তু আরো দূরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। সো চলো আমরা একটু দেখি যে কিভাবে আমি একটা ধনাত্মক চার্জকে নিরপেক্ষ বস্তুর কাছাকাছি এনে নিরপেক্ষ বস্তুর কিছু চার্জ সরায় নিব, মুক্ত চার্জগুলোকে সরায় নিব, এবং নিরপেক্ষ বস্তুটা দেখা যাবে শুধুমাত্র একটা চার্জে চার্জিত হয়েছে, ঠিক আছে। সো একটি আহ, ধনাত্মক চার্জে চার্জিত বস্তুর মাধ্যমে একটা নিরপেক্ষ বস্তুকে চার্জিত করব তড়িৎ আবেশ প্রক্রিয়ার মাধ্যমে। সো চলো আমরা একটু পরের পেজে দেখি যে কিভাবে আমরা তড়িৎ আবেশ প্রক্রিয়ায় চার্জে চার্জিতকরণ করতে পারি। তাহলে সরি, তড়িৎ আবেশ প্রক্রিয়ায় নিরপেক্ষ বস্তু চার্জিতকরণ। নিরপেক্ষ বস্তু চার্জিতকরণ, চার্জিতকরণ, ঠিক আছে। সো আমরা বেশ কয়েকটা আসলে স্টেপ থাকবে, সো আমরা এটাকে একটু ভাগ করে নেই আমাদের এই টোটাল জায়গাটাকে, আমাদের জন্য সুবিধা হবে। ওকে। সো প্রথমে দেখো এখানে ধরো আমি একটা চার্জিত বস্তু একটা নিরপেক্ষ বস্তুর কাছে আনলাম, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে চার্জিত বস্তু, চার্জিত বস্তু, আর এটা হচ্ছে আমার নিরপেক্ষ বস্তু, ঠিক আছে। সো ধরো এখানে যে চার্জিত বস্তু এটাতে পজিটিভ চার্জ আছে একটু আগে যেরকম দেখাইছিলাম, আর এখানে নিরপেক্ষ ছিল, নিরপেক্ষর এই সাইডে আমরা জানি নেগেটিভ চার্জ গুলা চলে আসবে, ইলেকট্রন গুলা চলে আসবে, আর এই সাইডে থেকে যাবে হচ্ছে পজিটিভ চার্জ গুলা, ঠিক আছে। এখন এর পরের ছবিতে যদি আমি এই কাজটা করি যে এই পজিটিভ চার্জটা এরকমই থাকবে, কিন্তু এই নিরপেক্ষ বস্তুটার সাথে আমি গ্রাউন্ড কানেক্ট করে দিছি, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড। এখন গ্রাউন্ড বা ভূমি এটা আসলে কি বোঝায়? গ্রাউন্ড বা ভূমি হচ্ছে এমন একটা জায়গা যেখানে অসংখ্য পজিটিভ নেগেটিভ চার্জ আছে। সো ওখান থেকে তুমি কিছু পজিটিভ চার্জ সরাইলেও যায় আসে না, কিছু নেগেটিভ চার্জ সরাইলেও মানে পজিটিভ চার্জ দিলেও কোনো যায় আসে না, বা নেগেটিভ চার্জ দিলেও কোনো যায় আসে না, ঠিক আছে। মানে ওইখান থেকে ইলেকট্রন বের হয়ে আসলেও কোনো সমস্যা নাই, ওখানে কিছু ইলেকট্রন যদি যায়ও তাহলে আসলে ও চার্জিত হবে না, এমন একটা জায়গা যে অসংখ্য পজিটিভ নেগেটিভ রয়েছে। কিছু পজিটিভ যদি একটু বেড়েও যায় তাও এটা অলমোস্ট নিউট্রাল থাকে, কিছু নেগেটিভ যদি বেড়েও যায় তাও এটা অলমোস্ট নিউট্রাল থাকে। অনেকটা সমুদ্রের মধ্যে এক বালতি পানি দিলাম, সমুদ্রের উচ্চতা কি বাড়বে? অ্যান্সার হচ্ছে না। সমুদ্র থেকে এক বালতি পানি উঠাইলা, সমুদ্রের উচ্চতা কি বাড়বে? অ্যান্সার হচ্ছে না। সো ভূমি হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিছু চার্জ দিলেও ওর বিভব শূন্য, যেখানে থেকে চার্জ নিলেও ওর বিভব শূন্য, যেখানে চার্জ দিলেও ও নিউট্রাল থাকে, যেখান থেকে চার্জ নিলেও ও অলমোস্ট নিউট্রাল থাকে। সো ইনফ্যাক্ট ভূমি আমরাও হতে পারি, কারণ আমাদের মধ্যেও আমাদের শরীরেও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে পজিটিভ নেগেটিভ চার্জ রয়েছে। সো আমাদের মধ্যে যদি কিছু ইলেকট্রন আসে তাহলে আমাদের খুব একটা আসলে কি বলেন, আমরা নেগেটিভলি চার্জ হব না, আমরা দেখা যাবে নিউট্রালি থাকতেছি। আবার কিছু ইলেকট্রন যদি দিয়েও দেয় আমার আসলে নিউট্রাল যে অবস্থা, নিরপেক্ষ যে অবস্থা, এটা খুব একটা পরিবর্তন আসলে হয় না যদি আমি ছোট বস্তুকে দেই। কিন্তু যদি আমি ইলেকট্রিসিটি ধরি তখন ওখানে আবার হিউজ পরিমাণ চার্জ। সো ইলেকট্রিসিটির লাইন যদি আমি ধরি তখন আবার ওর সাপেক্ষে আমি ভূমি না, আমার ভিতর দিয়ে অনেক চার্জ যেতে পারবে। ইনফ্যাক্ট আমার ভিতর দিয়ে যখন গ্রাউন্ডের ভিতরে বা ভূমির ভিতরে চার্জ চলে যাচ্ছে মাটিতে, কারণ আমি তখন ওইটার সাপেক্ষে আসলে অত পরিমাণ চার্জ ধরে রাখতেছি না। কিন্তু ছোট বস্তুর সাপেক্ষে আমরা কিন্তু বলতে পারি যে নিজেরাই ভূমির মতো কাজ করতে পারি। সো এখানে আমরা যে যে গ্রাউন্ড কানেক্ট করলাম, এটা যদি ছোট বস্তু হয় ইভেন আমরা হাত দিয়ে টাচ করলেও এটাকে গ্রাউন্ড কানেকশনই বলবো বা আমরা ভূমির কানেকশন বলবো, কারণ আমরা নিজেরাই তখন হচ্ছে ভূমি হিসেবে আচরণ করা শুরু করব। তো যখন আমরা ভূমি হিসেবে আচরণ মানে ভূমির সাথে কানেক্ট করলাম, যেহেতু এই চার্জগুলা কি চার্জ ছিল, মুক্ত চার্জ ছিল, ওরা তো আসলে বিকর্ষণ করে দূরে চলে যেতে চায়। সো দেখা যায় দূরে তো এখানে পজিটিভ চার্জ তো মুভ করে না, দেখা যাবে এখান থেকে ইলেকট্রন এসে
ইলেকট্রন এসে এই যে যে পজিটিভ চার্জগুলো আছে এগুলাকে নিউট্রাল করে দিবে, ঠিক আছে। সো দেখা যাবে এই লেফট সাইডে নেগেটিভ চার্জগুলো রয়ে গেছে, আর এই পজিটিভ চার্জগুলো দেখা যাচ্ছে নিরপেক্ষ হয়ে গেছে, নিউট্রাল হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কি হইলো, আমি যদি গ্রাউন্ডের সাথে কানেক্ট করি, গ্রাউন্ড থেকে কিছু ইলেকট্রন এসে এটাকে নিউট্রাল করলো, শুধু মুক্ত চার্জগুলা দিন শেষে নাই হয়ে গেল, কিন্তু বদ্ধ চার্জ যেগুলা, এগুলা তো ক্লোজ ছিল, বদ্ধ। তো এই বদ্ধ চার্জ সরবে না, বা বদ্ধ চার্জ গুলো আবার গ্রাউন্ডে যাবে না, কারণ দে আর হেভিলি অ্যাট্রাক্টেড, তারা হচ্ছে খুবই আকর্ষিত হয়ে আছে এই পজিটিভ চার্জের দ্বারা। তো এটাকে আমরা লিখতে পারি আকর্ষিত হয়, আকর্ষিত হয়ে, ইনফ্যাক্ট এটা হচ্ছে বদ্ধ। বদ্ধ যে হয়ে রয়েছে, কি জন্য বদ্ধ হয়ে রয়েছে, এই পজিটিভ চার্জের আকর্ষণে। এরা এখান থেকে আর গ্রাউন্ডে যেতে চাচ্ছে না, গ্রাউন্ড থেকে এখানে কিছু আসতে চাচ্ছে না, ঠিক আছে। সো তাহলে দিন শেষে আমরা বলতে পারি যে এই যে যে বদ্ধ আর মুক্ত চার্জ, মুক্ত চার্জটা নাই হয়ে গেল, বদ্ধ চার্জটা রয়ে গেল। আমি যদি এখন এই গ্রাউন্ড কানেকশনটা খুলে ফেলি, গ্রাউন্ড কানেকশনটাকে সরায় দিলাম, তাহলে দেখো কেমন হবে। এখানে পজিটিভ চার্জ থাকতেছে, এই নেগেটিভ চার্জগুলো স্টিল এটার সাথে অ্যাট্রাক্টেড অবস্থায় রয়েছে, আর এটা নিউট্রাল রয়েছে, তাহলে গ্রাউন্ড অফ করে ফেলছি। এরপরে যদি আমি এই এই ধরো আবার ওই ছবিটা আমি এখানে আঁকলাম, তাহলে এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ গুলা রয়েছে। এখন পজিটিভটাকে যদি আমি সরায় ফেলি, ঠিক আছে, পজিটিভটাকে যদি আমি আবার সরায় ফেলি, তাহলে কি ঘটনা ঘটবে আমরা একটু দেখি। শুধু নেগেটিভ, মানে এই পজিটিভটাকে সরায় ফেললা, এটা তো ইনিশিয়ালি নিরপেক্ষ ছিল, কিন্তু এখন যেহেতু পজিটিভটা সরায় ফেলছো, এরা তো আর আকর্ষিত থাকবে না। এটা আকর্ষণের জন্য বদ্ধ হিসেবে ছিল, এখন তার বদ্ধ থাকবে না, তখন এই নেগেটিভ চার্জটা সরায় যাবে। তাহলে দেখো আমরা কি বলতে পারি, যে এইটা আমরা শুরু করছিলাম কি বস্তু দিয়ে, নিরপেক্ষ একটা বস্তু দিয়ে, এইখানে হয়ে গেল হচ্ছে ঋণাত্মক আধানে আহিত একটা বস্তু, বা ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু, ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু। তাহলে দেখো আমরা শুরু করছিলাম হচ্ছে নিরপেক্ষ একটা বস্তু দিয়ে, আর শেষ করলাম হচ্ছে ঋণাত্মক চার্জে একটা চার্জিত বস্তু দিয়ে। কোন প্রক্রিয়ায় ঘটনাটা আমরা ঘটাইলাম, তড়িৎ আবেশ প্রক্রিয়া। আমরা কিন্তু টাচ করাইনি, আমরা জাস্ট কাছে নিচ্ছি, একটা চার্জিত বস্তুকে একটা নিরপেক্ষ বস্তুর কাছাকাছি নিয়েই কিন্তু আমি নিরপেক্ষ বস্তুটাকে চার্জিত করে ফেললাম। এটা যেই প্রক্রিয়ায় আমরা করলাম, এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি হচ্ছে তড়িৎ আবেশ। কারণ টাচ করাইলে কিন্তু চার্জিত হবে, ধর একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু আর একটা নিরপেক্ষ বস্তুর সাথে টাচ করাইছো, এখন টাচ করাইলে কিন্তু দুইটাই পজিটিভ হয়ে যাবে, এটা আমরা জানি। কিন্তু এখানে আমরা অপোজিট চার্জে চার্জিত করছি, এটা হচ্ছে প্রথম কথা। আর টাচ না করায় জাস্ট কাছাকাছি নিয়ে আমরা চার্জিত করলাম। তো আমার মনে হতে পারে ভাই টাচ করাইলে তো ভালো হতো, মানে এই যে আপনি যে কি বলে কাছাকাছি নিয়ে চার্জিত করলেন, কি দরকার ছিল এত কষ্ট করা। তো তোমরা বইয়ের ভিতরে হয়তো 9-10-এও পড়ছো, স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র নামে একটা যন্ত্র আছে। তো ওই যন্ত্রে তোমরা দেখবা যে এই যে তুমি যখন আসলে কোন একটা বস্তুতে চার্জের উপস্থিতি জানতে চাও, তখন আসলে টাচ করাও না, জাস্ট কাছাকাছি নিয়ে আসলে উপস্থিতিটা জানতে চাও, ঠিক আছে। সো চলো আমরা একটু স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র দেখি। যদিও এটা আসলে তোমাদের 9-10-এ দেখার কথা ছিল, বাট আমরা একটু আবারও রিভিউ করতেই পারি, ঠিক আছে। সো চলো আমরা একটু রিভিউ করি স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, ঠিক আছে। তড়িৎবীক্ষণ বানানটা বোধহয় দীর্ঘকার হবে। তড়িৎবীক্ষণ যন্ত্র। সো অ্যাকচুয়াল যন্ত্রটা দেখতে অনেক মানে কমপ্লিকেটেডই বলতে পারো। এরকম একটা, এরকম একটা পাত্রের ভিতরে থাকে অ্যাকচুয়াল যন্ত্রটা। তো আগে আমরা একটু দেখাই যে এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটা কিভাবে কাজ করে। ধরো আমি এই স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্রটাকে চার্জিত করে রাখছি, ঠিক আছে, পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জে চার্জিত করে রাখছি।
ঠিক আছে। এখন এই যে যে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র, এটাতে কি থাকে আমি একটু বলি। একটা এরকম একটা তোমার হচ্ছে বোতলের মতো থাকে, এই বোতলের উপরের অংশে এইখানে থাকে হচ্ছে একটা অন্তরক পদার্থ। অন্তরক পদার্থ মানে যে চার্জের আদান প্রদান হইতে দেয় না। ঠিক আছে। এই অন্তরক পদার্থটাকে একটা ছিপির মতো ইউজ করে। আর উপরে নিচে, উপরে থাকে হচ্ছে একটা ডিস্ক। এই ডিস্কটাই নিচে একটা টিউবের মাধ্যমে, নিচে দুটা প্লেট থাকে, এখানে থাকে হচ্ছে প্লেট দুইটা। এই প্লেটটা এমন না যে স্বর্ণের পাত, এটা স্বর্ণের পাত ছাড়াও তুমি যে কোনো পাত দিয়ে বানাইতে পারো, যদিও নাম দিছে স্বর্ণপাত তড়িৎবীক্ষণ যন্ত্র। মেবি যে প্রথম এক্সপেরিমেন্ট করছিল দুটা গোল প্লেট দিয়ে করছিল হয়তো স্বর্ণের পাত দিয়ে, কিন্তু এটা যে কোনো প্লেট দিয়ে করলেই কোনো সমস্যা নেই। এখন আসো এই যে যে জিনিসটার, এটার একটা সিম্পলিফাইড ছবি আমরা দেখতে চাই। আমরা এত কষ্ট করে আসলে আঁকবো না, সিম্পলিফাইড ছবি, সিম্পলিফাইড ছবি। ঠিক আছে। সিম্পলিফাইড ছবিতে আমরা যেটা করতে পারি সবচেয়ে সহজ ভাবে এইভাবে দেখাইতে পারি। সো দেখো, এটা পজিটিভ চার্জড, এর মধ্যে পজিটিভ চার্জ রয়েছে, এবং পজিটিভ চার্জের জন্য আমরা বলতে পারি প্লেট দুটা ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে। ঠিক আছে। এখন আসো এইটা থাইকে আমার কি সুবিধা হইলো, এইটা দিয়ে আমরা কি কাজ করতে পারি। ঠিক আছে। এখন আমি নর্মালি এই যন্ত্রটা ব্যবহার করা হয় হচ্ছে কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য। ব্যবহার আমরা বলতেছি হচ্ছে, ব্যবহার হচ্ছে কোনো বস্তুতে চার্জের উপস্থিতির জন্য, কোনো বস্তুতে চার্জের উপস্থিতির জন্য, উপস্থিতি নির্ণয়। ঠিক আছে। তো কিভাবে আসলে আমি এই যন্ত্রটা দিয়ে কোনো বস্তুতে উপস্থিতি নির্ণয় করতে পারি চার্জের, সো এটাকে যদি আমরা একটু আলোচনা করতে চাই, তাহলে দেখো এটাকে আমরা যেভাবে আলোচনা করতে পারি, কপি করার কোনো ওয়ে আছে? ওকে। সো এটা, এই যন্ত্রটার কাছে আমরা একটা চার্জিত বস্তু যদি নিয়ে আসি, ঠিক আছে। সো সবাই একটু বুঝো কি না, এই প্লেট দুইটা কেন ফাঁকা হয়ে রয়েছে? কারণ দুইটাই যেহেতু পজিটিভ চার্জে চার্জিত, তাহলে এরা বিকর্ষণের জন্য দুইটা প্লেট একটা থেকে আরেকটা দূরে সরে রয়েছে। গতদিন আমরা একটা ম্যাথ করাইছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এই যে এখানে, এই যে এখানে দুইটা আহ, গোলক ছিল, গোলক দুইটা কেন দূরে দূরে সরে ছিল? কারণ দুইটাতে একই রকমের চার্জ যখন থাকে, এরা পরস্পর বিকর্ষণের কারণে দূরে সরে যাবে, মাঝখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছিল। তো এইখানেও কিন্তু অনেকটা সিমিলারই ঘটনা ঘটতেছে, আমরা দেখতেছি যে এইখানেও এটা থেকে এখানে দুইটা প্লেট কেন দূরে দূরে রয়েছে, কারণ এখানে দুইটাই পজিটিভলি চার্জ রয়েছে। ঠিক আছে। এখন ধরো তুমি কোন একটা বস্তুকে আনলা, এই বস্তুটা কি ধরনের চার্জ আমি জানি না। ঠিক আছে। এবং তুমি দেখলা কোনো কারণে এই ফাঁকাটা বেড়ে গেছে। ঠিক আছে। তো এই যে মাঝখানে যে ফাঁকাটা ছিল, এই ফাঁকা জায়গাটা বেড়ে গেছে, তাহলে ফাঁকা স্থান বৃদ্ধি, ফাঁকা স্থান বৃদ্ধি। সো দেখো এখানে পজিটিভ ছিল, এখানেও পজিটিভ ছিল, এইখানে ফাঁকা জায়গাটা বেড়ে গেছে। কেউ কি আমাকে এক্সপ্লেইন করতে পারবা যে এই ছবি থেকে এই ছবিতে যখন আমরা গেলাম, ফাঁকা স্থান বৃদ্ধি পাইতে পারে, এখানে কি ধরনের চার্জ থাকার ফলে এই ঘটনাটা ঘটতে পারে? পজিটিভ চার্জ। কিভাবে আমরা বুঝলাম যে পজিটিভ চার্জ? ফাঁকা জায়গা বাড়ার কারণ হচ্ছে এই দুইটা প্লেটের মধ্যে এখন আগের থেকে বেশি বিকর্ষণ করতেছে, তাই না? এই দুইটা প্লেট একটা থেকে আরেকটা বেশি বিকর্ষণ করছে, এই জন্য ফাঁকাটা বেড়ে গেছে। এখন বেশি বিকর্ষণ কখন করবে? এইখানে যে পরিমাণ চার্জ ছিল, ধরো এখানে চার্জ ছিল হচ্ছে স্মল কিউ পরিমাণ, এইখানে কি আমি বলতে পারি এখন ক্যাপিটাল কিউ পরিমাণ চার্জ হয়ে গেছে? কারণ এই যে ক্যাপিটাল কিউ গ্রেটার দেন কিউ না হইলে কখনোই আসলে কি হবে না, এদের ফাঁকা জায়গা বাড়ার কথা না। তাহলে এই যে ফাঁকা জায়গাটা বাড়ছে, এর মেইন রিজন হচ্ছে প্লেট দুইটাতে বেশি বেশি পরিমাণ চার্জ আসছে, বেশি বেশি পরিমাণ পজিটিভ চার্জ আসছে। এখন একটু চিন্তা করো, এটাতে যদি পজিটিভ চার্জ থেকে থাকে তাহলেই তো আসলে শুধুমাত্র হওয়া সম্ভব। এখানে যদি পজিটিভ চার্জ থেকে থাকে তাহলে বলতে পারি এখানকার পজিটিভ এই উপরের চাকতির পজিটিভ গুলাকে বিকর্ষণ করছে। এই চাকতির কিছু পজিটিভ যদি প্লেটে চলে আসে, তাহলে পজিটিভ চার্জের পরিমাণটা বেড়ে যাবে প্লেটে, তখন দেখা যাবে প্লেট দুটার মাঝখানে ফাঁকা জায়গা তৈরি হবে। তাহলে এটা কি ধরনের চার্জ আছে? পজিটিভলি চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে। ঠিক একইভাবে তুমি যদি এখানে নেগেটিভ চার্জ আনতা, তখন দেখা যেত ফাঁকা স্থানটা কমে যেত। কারণ নেগেটিভ চার্জ যদি আনতা,
তখন কিছু কিছু চার্জ আবার উপরের দিকে চলে যেত নেগেটিভ চার্জের আকর্ষণে, এবং উপরের দিকে চলে যাওয়ার ফলে তখন ফাঁকা স্থানটা কমে যেত। তাহলে ফাঁকা স্থান বেড়ে যাবে সমধর্মী চার্জের জন্য, ফাঁকা স্থান কমে যাবে বিপরীতধর্মী চার্জের জন্য। যদিও ফাঁকা স্থান কমা আর একটা কারণেও হইতে পারে, যেটা নিয়ে আমরা একটু পরে কথাবার্তা বলবো, ঠিক আছে? সো তাহলে এইভাবে করে আমরা দেখো, আমরা টাচ না করায় জাস্ট কাছাকাছি আইনা আবেশ প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে পারলাম যে এই যে যে বস্তুটা এটা কি ধরনের চার্জ হোল্ড করতেছে। ফাঁকা স্থান বেড়ে গেলে আমরা বলতে পারি একই ধরনের চার্জ ধরে রাখতেছে, ঠিক আছে? আলিশা, বুঝতে পেরেছি? মার্জুক, বুঝছো? ওকে, যদি বুঝে থাকি তাহলে চলো আমরা পরের পেজে যাই। আচ্ছা, সো আমাদের এখন তোমাদের কাছে আমাদের কিছু প্রশ্ন, সেটা হচ্ছে আহ এই প্রশ্নগুলো আমরা এইখান থেকেই তোমাদেরকে দেখায় ফেলতে পারবো আশা করি, ঠিক আছে? সো আমাদেরকে একটু বলো তো, দুটি ধনাত্মক আধানের মাঝে কি ধরনের বল কাজ করে? সো অ্যান্সার বলো আমাদেরকে একটু, যারা অনলাইনে আসো। দুটি ধনাত্মক আধানের মাঝখানে কি ধরনের বল কাজ করে, আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। বিকর্ষণ। বিকর্ষণ, ভেরি গুড। আর একটি ধনাত্মক একটি ঋণাত্মক আধানের মাঝে কি ধরনের বল কাজ করে? এটা সবাই জানো, আকর্ষণ বল। আকর্ষণ। আচ্ছা, এটা কি হবে, একটি ধনাত্মক আধান ও একটি নিরপেক্ষ বস্তুর মাঝে কি ধরনের বল কাজ করে? কোনো বল কাজ করে নাকি করে না? একটা নিরপেক্ষ এবং আরেকটা ধনাত্মক, বলো করে একটু। না। করে না, এটাই হচ্ছে ভুল অ্যান্সার। অ্যান্সার হচ্ছে আকর্ষণ করে, আকর্ষণ। এখন কথা হচ্ছে কিভাবে আকর্ষণ করে, ঠিক আছে? একটা ধনাত্মক আধান আর একটা নিরপেক্ষ বস্তু, এদের মধ্যে কেন কেন আকর্ষণ বল কাজ করে, এটা আমরা বোঝার চেষ্টা করি, ঠিক আছে? সো চলো এখানে দেখি আমরা। আমরা যখন একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তুকে তুমি যখন একটা নিরপেক্ষ বস্তুর কাছে নাও, এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ বস্তু, তখন আমরা জানি যে তড়িৎ আবেশ প্রক্রিয়া কাজ করে। তড়িৎ আবেশ প্রক্রিয়া কাজ করলে এইখানে নেগেটিভ চার্জ জমা হয়, এখানে পজিটিভ চার্জ জমা হয়, এবং আমরা জানি এইখানে যদি 5টা নেগেটিভ হয়, এখানে ঠিক 5টাই পজিটিভ চার্জ থাকতে হবে। এখন এটা একটু সবাই বুঝি কিনা দেখো, এই পজিটিভ আর নেগেটিভ এদের মধ্যে কাজ করে হচ্ছে আকর্ষণ, আর এই পজিটিভ আর ওই সাইডের পজিটিভ এদের মধ্যে কি ধরনের বল কাজ করে? বিকর্ষণ বল কাজ করে, রাইট? এই পজিটিভ আর এই পজিটিভ এদের মধ্যে কাজ করে হচ্ছে বিকর্ষণ। তাহলে দেখো, আমরা কি বলতে পারি, একটা পজিটিভ চার্জে চার্জিত বস্তু আর একটা নিরপেক্ষ বস্তু যখন কাছাকাছি আনো, এদের মধ্যে তড়িৎ আবেশের জন্য পোলারিটি তৈরি হয়, দুই সাইডে পজিটিভ নেগেটিভ হয়, এবং এখানে বিপরীত ধর্মীর মধ্যে আকর্ষণও থাকে, আবার সমধর্মীর মধ্যে বিকর্ষণটাও থাকে। এখন এই যে আকর্ষণ বিকর্ষণ, এর মধ্যে ফলাফলটা কি হবে? তাহলে একটা তো কাছে আনতে চাচ্ছে আর একটা দূরে ঠেলতে চাচ্ছে, নিট বল কি হবে এটা নিয়ে আমাদের দেখতে হবে। যদি একই পরিমাণ কাছে আর একই পরিমাণ দূরে ঠেলতে চায়, একই বলে আকর্ষণ আর একই বলে বিকর্ষণ করে, তাহলে হচ্ছে আমরা বলতে পারি নিট বল 0। কিন্তু যদি দেখি যে আকর্ষণটা বেশি বিকর্ষণ থেকে, তাহলে নেট বলটা আকর্ষণ ধর্মী হবে। এখন দেখো, এটা সবাই বুঝো কিনা, আমরা যদি ধরি এখানে পজিটিভ কিউ চার্জ আছে, এইখানে নেগেটিভের জন্য মাইনাস কিউ চার্জ, এখানে পজিটিভের জন্য প্লাস কিউ চার্জ, কারণ এখানে আমরা জানি 5টা মাইনাস থাকলে এখানে 5টা পজিটিভই হইতে হবে, ঠিক আছে? তো এটা মাইনাস কিউ প্লাস কিউ। এখন আমাদের জানা আছে যে ফোর্স এর ফর্মুলা প্রপোর্শনাল টু Q1 Q2, আবার ফোর্স এর প্রপোর্শনাল 1/d²। এখান থেকে আমরা পাইছিলাম যে ফোর্স হচ্ছে C × Q1 Q2/d²। সো সেই হিসেবে ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা হবে, সেটাকে আমরা লিখতে পারি যে আকর্ষণের যে মানটা হবে সেটা হবে হচ্ছে C × Q দেখো এই দুটার মধ্যে যে আকর্ষণ হচ্ছে Q, আমরা তো মনে আছে বলের অঙ্ক করার সময় আমরা কখনো কিন্তু মাইনাস সাইনটা দিব না, আমরা জাস্ট ভ্যালুটা বসাবো আর বলে দিব এটা কি ধরনের বল। এখানে তো লেখা আছে অ্যাট্রাকশন, ডিভাইডেড বাই আমরা কি বলতে পারি, এটার নাম দিলাম ডি অফ অ্যাট্রাকশন, আর এটাকে নাম দিলাম বিকর্ষণ, ইংলিশ হচ্ছে রিপালশন। সো ডি অফ অ্যাট্রাকশন হচ্ছে আকর্ষণের ডিসটেন্স, ডি অফ রিপালশন হচ্ছে বিকর্ষণের ডিসটেন্স। তাহলে দেখো এখানে ডি অফ অ্যাট্রাকশন স্কোয়ার হবে, তাই না, যে C × Q1 Q2/d²। এখন ঠিক একইভাবে এফ রিপালশন যেটা, বিকর্ষণ যেটা, এটা কি হবে এটা হবে Q, কিউ ডিভাইডেড বাই
ডি অফ রিপালশন স্কোয়ার, ডি অফ রিপালশন স্কোয়ার। এখন আমাকে একটু বলো তোমরা, সি কিউ কিউ এগুলো তো সব সেম, ডি অফ অ্যাট্রাকশন আর ডি অফ রিপালশন, বলো তো কোনটা কম আর কোনটা বেশি এই দূরত্বগুলোর মধ্যে? আকর্ষণের দূরত্ব কম নাকি বিকর্ষণের দূরত্ব কম, মার্জুক? বিকর্ষণের বিকর্ষণ দূরত্ব বেশি। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি ডি অফ অ্যাট্রাকশন ইজ লেস দেন ডি অফ রিপালশন, বা আকর্ষণের দূরত্ব কম, বিকর্ষণের দূরত্ব বেশি। তাহলে বলো ফোর্সের সাথে বা বলের সাথে সম্পর্কটা কি সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক, বলো তো এখানে? ডি এর স্কোয়ারের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি বলতে পারি যে ফোর্স অফ অ্যাট্রাকশন এটা গ্রেটার দেন ফোর্স অফ রিপালশন হবে, বা আকর্ষণ গ্রেটার দেন হচ্ছে বিকর্ষণ। তাহলে এখন বলো তো এইটা এটা যদি হয়ে থাকে, নিট বল কি হবে? নিট বল কি ধর্মী হবে, আকর্ষণ ধর্মী নাকি বিকর্ষণ ধর্মী? যেহেতু এখানে আকর্ষণ আছে বিকর্ষণ আছে, কিন্তু আকর্ষণ বলটার মান বেশি, তাহলে নিট বলটা কি হবে এখানে? আকর্ষণ ধর্মী। নিট বল হবে হচ্ছে আকর্ষণ ধর্মী। ভেরি গুড, আকর্ষণ ধর্মী। আশা করি বাকিরা বুঝতে পারছো যে এখানে কি ঘটনা ঘটলো। ঠিক আছে, আমাদের সাথে ফেসবুকে কেউ থাকলেও জানাও ঠিকঠাক বোঝা যাচ্ছে কিনা। ওকে, তো এখন চলো, আমরা তো এটা দেখে ফেললাম, এবার আমরা একটা কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ, এটাকে ব্যাখ্যা করতে বলছে। এটা 2 মার্কের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। বিকর্ষণ থেকে শিওরলি বোঝা যায় অন্য একটা বস্তুতে চার্জ আছে কি নাই, আকর্ষণ থেকে ক্লিয়ারলি বলা যায় না। সো এটাই হচ্ছে ওরা জিজ্ঞেস করতেছে, এটা ব্যাখ্যা করতে বলতেছে। সো চলো আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। ঠিক আছে, যে বিকর্ষণী তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। সো প্রথম কোয়েশ্চেন, এখানে দেখো এটা পজিটিভ চার্জ, এখানে বিকর্ষণ করতেছে এরা, তুমি দেখলা। ঠিক একইভাবে এটা নেগেটিভ চার্জ, এটাকেও তুমি দেখলা বিকর্ষণ করতেছে। ভার্সেস এটা পজিটিভ চার্জ এবং এটা তুমি জানো নাকি, এবং এরা আকর্ষণ করতেছে, এটা হচ্ছে অজানা, এটা হচ্ছে অজানা, অজানা, এবং এরা আকর্ষণ করতেছে। ঠিক একইভাবে এখানে রয়েছে নেগেটিভ চার্জ, এটাও অজানা এবং এখানেও আকর্ষণ করতেছে। ঠিক আছে, এটা অজানা চার্জ, সব অজানা। তাহলে আমাকে একটু একজন একজন করে বা যে কেউ একজন অ্যান্সার দাও। এখানে পজিটিভ চার্জ বিকর্ষণ করতেছে, এই অজানা চার্জটা তাহলে কি ধরনের চার্জ হবে? পজিটিভ চার্জ। অবশ্যই পজিটিভ চার্জ হবে, রাইট। এখানে নেগেটিভ চার্জ, এখানে বিকর্ষণ করতেছে, তাহলে এটা কি ধরনের চার্জ হবে? নেগেটিভ। নেগেটিভ চার্জ। হোয়াট অ্যাবাউট দিস ওয়ান, এখানে পজিটিভ চার্জ অজানা আকর্ষণ করতেছে, কি হবে বলো তো? নেগেটিভ চার্জ। নিরপেক্ষ হতে পারে। নিরপেক্ষ হইতে পারে না, কেবল আমরা একটা ব্যাখ্যা দেখলাম না যে নিরপেক্ষ বস্তু আর হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত বস্তু, এরা পরস্পর কি আকর্ষণ ধর্মী বল কাজ করে না? তো এই যে যে আমরা লাইনটা লিখলাম নিট বল আকর্ষণ ধর্মী, এটার ফাইনাল আউটকামটা কি বলো? পজিটিভ চার্জ, পজিটিভ বা ধনাত্মক আধান, ধনাত্মক আধান নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করে, নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করে। ঠিক একইভাবে ঋণাত্মক আধানও কিন্তু নিরপেক্ষ বস্তুকে আকর্ষণ করে। ঠিক আছে, মানে মেইন কথা নিরপেক্ষ বস্তু পজিটিভ দ্বারাও আকর্ষিত হয়, নেগেটিভ দ্বারাও আকর্ষিত হয়। এখন তাহলে এখন যদি এখানে আমরা বুঝে থাকি, এটা তাহলে কি হবে বলো? এটা একজন বলতেছিল আইদার নেগেটিভ চার্জ হবে, মাইনাস চার্জ হবে, নেগেটিভ চার্জ, অথবা আকর্ষণ হইলে তো নিরপেক্ষ হইতে পারে, তাই না? নিরপেক্ষ তো হইতে পারে। ঠিক আছে, বলো তো ঠিক একইভাবে নিচেরটা নেগেটিভ চার্জ আকর্ষণ করতেছে, অজানা বস্তুতে কি ধরনের চার্জ আছে? পজিটিভ অথবা নিরপেক্ষ। পজিটিভ চার্জ অথবা
নিরপেক্ষ, ভেরি গুড। তাহলে এখন আমাকে বলো, আকর্ষণ করলে আমরা সবসময় কয়টা অপশন নিয়ে ডিল করতে হচ্ছে আমাদের? দুইটা অপশন, আইদার অপোজিট চার্জ, বিপরীত চার্জ, অথবা নিরপেক্ষ, যে কোনোটাই তো হইতে পারে। তাহলে এখন আমারে বলো যে আকর্ষণ দিয়ে কি আমি ডেফিনেটলি শিওরলি বলতে পারি ওটাতে কি ধরনের চার্জ আছে, বা আদৌ ওটাতে চার্জ আছে কিনা, এটা কি শিওরলি বলা যায়? অ্যান্সার হচ্ছে বলা যাচ্ছে না। কিন্তু আমি কি বলতে পারি বিকর্ষণ হইলে আমরা শিওরলি বলতে পারি। তাহলে বিকর্ষণ দিয়ে শিওরলি বলা যায় যে আকর্ষণ করতে মানে কি বলে অন্যটাতে কি ধরনের চার্জ আছে বা আদৌ চার্জ আছে কিনা। কিন্তু আকর্ষণ দিয়ে কিন্তু আইদার বিপরীত চার্জ অথবা নিরপেক্ষ, দুইটার যে কোনোটাই হতে পারে। এই জন্য আমরা বলছি বিকর্ষণ তড়িৎগ্রস্ততার নিশ্চিততর প্রমাণ। এটা যদি পরীক্ষায় আসে আমাদের এরকম ছবি এঁকে টেকে এক্সাম্পল দিয়ে বুঝাই দিতে হবে। বুঝতে পারছি আলিশা? ওকে, যদি বুঝে থাকি তাহলে চলো আমরা পরের টপিকে চলে যাই। এর পরের টপিক হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্য। ঠিক আছে, তড়িৎ প্রাবল্য। প্রথম কথা, প্রাবল্য ওয়ার্ডটা অনেকটা তুমি এটাকে রিলেট করতে পারো হচ্ছে প্রভাবের সাথে। প্রভাব, ইনফ্লুয়েন্স, ঠিক আছে, ইনফ্লুয়েন্স। আমরা যেখানে বলতেছি তড়িৎ প্রাবল্য বেশি, তার মানে ওখানে তড়িৎ ক্ষেত্রের মান বেশি, ঠিক আছে, বা তড়িৎ ক্ষেত্রের আহ প্রভাবটা বেশি, ঠিক আছে। সো নর্মালি একটা তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটি চার্জের থেকে যতদূর পর্যন্ত তার প্রভাব থাকে, বা অন্য কোনো চার্জ আনলে তাকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেটাকে বলি হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। কোনো চার্জের আশেপাশে, কোনো চার্জের আশপাশে যতটুকু জায়গা জুড়ে জায়গা জুড়ে তার প্রভাব থাকে, প্রভাব থাকে, অর্থাৎ অন্য কোনো চার্জ আনলে আকর্ষণ বা বিকর্ষণ করে, অর্থাৎ অন্য কোনো চার্জ আনলে আকর্ষণ বা বিকর্ষণ করে। তাকে আমরা বলি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। এখন তড়িৎ ক্ষেত্রের সব জায়গায় কি প্রভাব সেম থাকে? অ্যান্সার হচ্ছে না। তড়িৎ ক্ষেত্রের কাছা মানে ধরো একটা চার্জ, একটা চার্জের আশেপাশে নর্মালি অন্য কোনো চার্জ কত দূর পর্যন্ত রাখলে ওর প্রভাব থাকবে? অ্যান্সার হচ্ছে ইনফিনিটি পর্যন্ত। সো নর্মালি দেখো আমরা যে ফর্মুলা লিখি সি ইন্টু Q1 Q2 by d square. So if d equals to infinity, f equal to 0. So এই জন্য আমরা বলি যে তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হয়। তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হয়, অসীম পর্যন্ত বিস্তৃত হয়, ঠিক আছে। তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত হয় এজন্য। এখন আসো, অসীম পর্যন্ত যে বিস্তৃত, ঠিক আছে, সব জায়গায় কি তড়িৎ ক্ষেত্রের প্রভাব একরকম থাকে? অ্যান্সার হচ্ছে না। তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে চিন্তা করো, একটা চার্জের কাছাকাছি প্রভাব কি থাকা উচিত? বেশি। চার্জ থেকে যত দূরে চলে যাবা তত তার প্রভাব কমে যেতে থাকে, তাই না? তাহলে একটু লিখে ফেলি এটা, চার্জ, চার্জের কাছে, কাছাকাছি, কাছাকাছি প্রভাব বেশি, প্রভাব বেশি, এবং দূরে গেলে প্রভাব কমতে থাকে, এবং দূরে গেলে প্রভাব কমতে থাকে, প্রভাব কমতে থাকে। তাহলে এখন কথা হচ্ছে আমরা যে এই যে প্রভাব বলি বা প্রাবল্য বলি, এই প্রাবল্যটাকে আমরা কিভাবে আহ কম বা বেশি, এটা তো আসলে আহ গুণগত ব্যাখ্যা হয়ে গেল, যে কাছে বেশি হবে দূরে গেলে কমে যাবে, এটা জাস্ট একটা গুণগত ব্যাখ্যা বা গুণগত তুমি একটা ইভালুয়েশন বললা। কিন্তু হাউ অ্যাবাউট পরিমাণগত জিনিসটা কি হবে? মানে এক্স্যাক্টলি তড়িৎ প্রভাবের বা তড়িৎ প্রাবল্যের মানটা কত হবে, তড়িৎ প্রাবল্যটা বাইকটা করে কেমনে, ঠিক আছে। মানে আমরা যদি পরিমাণগত ব্যাখ্যায় যাই, তো ওই পরিমাণটা কিভাবে আমরা আসলে বের করতে পারবো, ঠিক আছে। তো এটা আমরা একটা অ্যানালজি বা তুলনা দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব,
আমরা একটু লেফট সাইডে চলে যাই, একটা অ্যানালজি বা তুলনা। অ্যানালজি, তুলনা। ঠিক আছে, এখন এই তুলনাটা কিভাবে আমরা করতে পারি চলো একটু দেখি। আমরা ধরো তিনটা এরিয়ার কথা চিন্তা করি। এখানে একটা এরিয়া, এখানে একটা এরিয়া, এখানে একটা এরিয়া। ধরো এটা হচ্ছে মিরপুর এরিয়া, মিরপুর এরিয়া। এটা হচ্ছে আমাদের শাহজাহানপুর এরিয়া, শাহজাহানপুর। আর এটা ধরো হচ্ছে আমাদের কমলাপুর। আমি ঢাকারই তিনটা জায়গার নাম লিখছি, তোমরা তোমাদের মতো চিন্তা করতে পারো। কমলাপুর, ঠিক আছে। এখন আসো মিরপুর এরিয়াতে ধরো এক সন্ত্রাসী আছে। সন্ত্রাসী হচ্ছে ধরো হাত কাটা রবিন, ঠিক আছে। হাত কাটা রবিন, হাত কাটা রবিন, ঠিক আছে। ঠিক একইভাবে শাহজাহানপুরে ধরো একজন সন্ত্রাসী আছে, সে হচ্ছে কালা জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীর, কালা জাহাঙ্গীরের এরিয়া। আর এটা কমলাপুরে ধরো হচ্ছে আহ এইখানে আরেকজন আছে বাবু কসাই, বাবু কসাই, ঠিক আছে। এখন ধরো এই হাত কাটা রবিন, আহ সে চিন্তা করছে যে মিরপুরে তো অনেকদিন আমার প্রভাব আধিপত্য রাখলাম, আমি এখন জানতে চাই যে মানে আমি আরো কোনো এরিয়াতে আসলে প্রভাব বিস্তার করতে পারি কিনা, বা আমি চাই আরো এলাকা দখল করার জন্য। তো মিরপুরের হাতকাটা রবিন চিন্তা করলো শাহজাহানপুরের এরিয়া অথবা কমলাপুর এরিয়া, দুইটার যে কোনো একটা সে দখল করবে এবং সেখানে সে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে, ঠিক আছে। এখন একটু চিন্তা করো যে হাতকাটা রবিন যে সে কি কালা জাহাঙ্গীরের এরিয়া আর বাবু কসাই, ও যদি জানতে চায় কোন এরিয়াতে কার ক্ষমতা কেমন, সে অনুযায়ী ও কি লোকবল নিয়ে আসবে দখল করার জন্য, ঠিক আছে। ধরো ওই পুরান দিনে যেমন আমরা ওই যে ওয়ার গেম খেলতাম না, ওরকম যে এইখানে একটা এলাকার রাজা ধরো এই এলাকা দখল করবে, তাহলে এটা যদি দখল করতে চায় তাহলে আগে কি সে ওখানে রেকি করবে, দেখবে যে কি অবস্থা, তার শক্তি কেমন এখানে, সে অনুযায়ী সৈন্য সামন্ত নিয়ে আসবে। তো এখানেও ধরো কত লোক টোক নিয়ে এসে এখানে এলাকা দখল করবে, এটা বোঝার জন্য সে কি নিজে যায় দেখবে কালা জাহাঙ্গীরের এরিয়ায় তার প্রভাব কেমন, নাকি অন্য করে পাঠাবে? কি করা উচিত বলো? সিনেমা নাটকে কি হয়, নিজে যায় দেখে নাকি কোনো চেলা টেলা পাঠায়, কি হয়? চালা পাঠায়। না পাঠায়। চেলা পাঠাবে। তার প্রথমে তো চালা পাঠায়। এক্স্যাক্টলি, তাহলে প্রথমে এখানে একটা চেলা আসছে ধরো, এই চেলাটা আইসা এইখানে একটা চেলা পাঠানো হয়েছে। এই চেলাটা কালা জাহাঙ্গীরের বাসা থেকে 100 মিটার দূরে ছিল, বাসা থেকে 100 মিটার দূরে। তো এই বাসা থেকে 100 মিটার দূরে যখন গেছে তখন ও গুলি খাইছেন, ঠাস 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 করে গুলি খাইছে। ধরো ও গুলি খাইছে হচ্ছে 10 বুলেটস পার মিনিট, প্রতি মিনিট 10টা করে বুলেট খাইছে, ঠিক আছে। ঠিক একইভাবে এই সেম চেলাটাকে কমলাপুরে পাঠাইছে বাবু কসাইয়ের এরিয়াতে তার প্রভাব কেমনটা বোঝার জন্য। এইখানে যখন চেলা at 100 মিটার বাবু কসাইয়ের বাসা থেকে দূরে আছে, তখনও দেখছে ও হচ্ছে 5টা বুলেট পার মিনিট খাইছে। তাহলে এই দুটো ইনফরমেশন অ্যানালাইজ করছে হাত কাটা রবিন, ঠিক আছে। এখন এই দুটো ইনফরমেশন অ্যানালাইজ করে হাত কাটা রবিন কোন জায়গায় অ্যাটাক করার জন্য কমফোর্টেবল থাকবে, শাহজাহানপুর নাকি কমলাপুর, কোন জায়গায় অ্যাটাক করতে সে কমফোর্ট বেশি ফিল করবে, কোন জায়গায় তার মনে হবে যে প্রভাব কম আছে ওই জায়গায় আমি বেশি অ্যাটাক করি, কোন জায়গায় প্রভাব বেশি কোথায় কম? কমলাপুরে প্রভাব কম। কমলাপুরে প্রভাব কম, কারণ এখানে 100 মিটার দূরে মাত্র 5টা করে বুলেট খাইছে। তাহলে এইখানে আমরা বলতে পারি বাবু কোসাইয়ের এলাকায় অ্যাটাক করাটা ভালো হবে। তাহলে এই যে প্রভাব কম না বেশি এটা বোঝার জন্য কি চেলা পাঠানো হয়েছে, এবং চেলাটা যে হইতে হবে এই কিন্তু আবার প্রমাণ সাইজের হইতে হবে। মানে ধরো দুই জায়গায় দুই রকম চেলা গেল, এক চেলা হচ্ছে চিকনা হ্যাংলা পাতলা, আর একজন যদি মোটা চেলা হয়ে যায় তখন কিন্তু আবার ইনফরমেশনে পার্থক্য চলে আসবে। যে হ্যাংলা পাতলা সে এমনি ধরো তার সারফেস এরিয়া কম, তার পৃষ্ঠের ক্ষেত্রফল তো অনেক কম, সে কিন্তু তোমার ধরো 10টা বুলেট খাইছে, ঠিক আছে, কিন্তু যখন মানে 10টা বা 5টা যে বুলেটই খাক, যদি মোটা একজন হয় তার তো সারফেস এরিয়া বেশি হবে, তো সে কিন্তু বুলেট বেশি বেশি খাবে। তো তার ইনফরমেশন আর চিকনা পাতলার যে ইনফরমেশন কিন্তু আলাদা হতে পারে। একজন কবে আমার গুলি গুলি লাগছে 5টা, আরেকজন কবে 10টা। তখন তুমি অ্যাপলের সাথে অরেঞ্জ কম্পেয়ার করতেছো, কারণ হচ্ছে কি একজন হচ্ছে চিকন আর একজন হচ্ছে মোটা। মোটা জন তো এমনি বেশি খাবে, কারণ হচ্ছে
সাইজ বেশি, কানের পাশ দিয়ে আরেকজনের যে গুলিগুলো চলে গেছে ওর কানের ভিতর দিয়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারতেছি যে ইনফরমেশন যাতে একই রকম হয়, একই রকম চালা পাঠাইতে হবে, নাইলে আমাদের ইনফরমেশনটা ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে যাবে, আমি কম্পেয়ার করতে পারবো না, ঠিক আছে? সো এই অ্যানালজিটা দেখায় এখন আমরা একটু চিন্তা করব যে তড়িৎ প্রাবল্য আমরা কিভাবে মাপতে পারি, ঠিক আছে? এটা সংজ্ঞাটা তোমরা একটু সবাই শুনো। তড়িৎ প্রাবল্যে আমাদের এরকম বিভিন্ন এলাকায় যে আছে এটাকে তড়িৎ ক্ষেত্র হিসেবে চিন্তা করো, ঠিক আছে? একটা চার্জ আছে, তার আশেপাশে তার প্রভাব আছে, তার মানে তার তড়িৎ ক্ষেত্র আছে। ওই তড়িৎ ক্ষেত্রের বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম প্রভাব থাকবে। যেমন এই চেলাটায় যদি 100 মিটার দূরে না যায়, বাবু কসাইয়ের বাসা থেকে 500 মিটার দূরে থাকতো, ও কিন্তু বুলেট কম খাইতো, কারণ 500 মিটার দূরে, এত দূরে কিন্তু ধরো যে অবজারভেশন রাখা কঠিন, গুলি খাইতো কম। আরো দূরে থাকলে আরো কম। কাছাকাছি, বাসার কাছে যত প্রভাব, বাসা থেকে দূরে গেলে কিন্তু প্রভাব কমতে থাকে। তাইলে ঠিক একইভাবে চার্জের ক্ষেত্রে চিন্তা করো, চার্জ থাকবে, তার আশেপাশে তড়িৎ ক্ষেত্র থাকবে। তড়িৎ ক্ষেত্রের কোন বিন্দুতে প্রাবল্য কেমন এটা বোঝার জন্য আমাদের একটা চেলা পাঠাইতে হবে। এই চেলাটা হচ্ছে +1 কুলম্ব চার্জ, ঠিক আছে? তোমরা এই জন্য দেখবা যে বইতে আগেও সংজ্ঞা তোমরা শিখছিলা যে তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি যদি একটা +1 কুলম্ব চার্জ কোনো বিন্দুতে রাখি, তাহলে ওইটা সেটা যে বল অনুভব করে সেই বলটাকে আমরা বলি হচ্ছে তড়িৎ প্রাবল্যের মান, ওই বিন্দুর তড়িৎ প্রাবল্যের মান। আবারও বলি, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে বলা হয় ওই বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান। এটা এক এক বিন্দুতে এক এক রকম বল অনুভব করবে, তুমি যত কাছে যাবা তত তড়িৎ আকর্ষণ বা বিকর্ষণ বেড়ে যাবে, তার মানে ওখানে তার প্রভাবটাও বেশি, প্রাবল্যটাও বেশি। আবার যখন দূরে যাবা তখন দেখবা যে ওর উপর বলটা কম কাজ করতেছে, বল কম কাজ করা মানে কি, প্রভাব বা প্রাবল্যটাও কম, ঠিক আছে? তাহলে আমরা সংজ্ঞায়িত দেখো এই জন্যই এভাবে করেছে। আচ্ছা, আমরা একটু এখান থেকে চলে আসি, এটাকে একটু কপি করি। জায়গাগুলো মুছে ফেলি। তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যেই বল অনুভব করে, সেটি যে বল অনুভব করে তাকে ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলে। তাহলে একক আধান রাখলে সেটা যে বল অনুভব করতেছে তাকে আমরা ওই বিন্দুর তড়িৎ প্রাবল্য বলতেছি, ঠিক আছে? আহ তাইলে দেখো অনেকটা আগের মতোই আমি চেলা পাঠাইছি। চেলা ওই যে 5 বুলেটস পার মিনিট, এটি হচ্ছে অনেকটা বলের মতো চিন্তা করতে পারো। যদি বল বেশি পায় তাহলে প্রাবল্য বেশি, বল কম পাইলে প্রাবল্য কম, ঠিক আছে? এখন আসো, এই যে প্রাবল্য এটা কি রাশি হবে? যেহেতু বল, প্রাবল্য হচ্ছে এক ধরনের বল, তাই না? এক ধরনের বল। ইনফ্যাক্ট এটাকে তুমি আহ একক চার্জের উপর বল, তো তাহলে এটাকে নিউটন পার কুলম বলতে পারো। যেহেতু একক চার্জের উপর বল, এটার একক হবে হচ্ছে নিউটন পার কুলম। একক চার্জের উপর বল, এই যে তোমরা লেখছো 1 কুলম আধান রাখলে সেটা যে বল অনুভব হবে, এই একক ধনাত্মক আধান মানে হচ্ছে +1 কুলম আধান। সো +1 কুলম আধান বা একক ধনাত্মক আধান রাখলে যে বল হয়, তাহলে এটা কি নিউটন, মানে বল পার কুলম বা প্রতি একক আধানে যে বল, এটাকে নিউটন পার কুলম, এটা হচ্ছে তার ইউনিট হবে, একক হবে, ঠিক আছে? এটা হচ্ছে একক। আর এই যে এক ধরনের বল, যেহেতু এটা কি রাশি, এটা একটা ভেক্টর রাশি হবে, এটা হবে হচ্ছে একটা ভেক্টর রাশি। তার মানে ওর মানও থাকবে, দিকও থাকবে। আমরা যত প্রাবল্যের ম্যাথ করব খেয়াল রাখতে হবে আমাদের, যদি প্রাবল্য নেট প্রাবল্য বের করতে বলে আমরা নর্মাল যোগ করলে হবে না, প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি দেখে ভেক্টর যোগ করতে হবে। সো এই জিনিসগুলো আমরা মেনটেন করব, ঠিক আছে? সো চলো তাহলে আমরা পরের পেজে একটু যাই, যেখানে আমরা বলছি বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্য বা তড়িৎ প্রাবল্যের রাশিমালা, ঠিক আছে? ধরো এখানে একটা বিন্দু চার্জ আছে, +Q চার্জ। এই কিউ চার্জ থেকে এক্স দূরে কোনো একটা বিন্দু পি রয়েছে।
এখন এই পি বিন্দুতে প্রাবল্য কত? আমরা পি বিন্দুতে যদি প্রাবল্য বের করতে চাই, পি বিন্দুতে আমরা একটা চেলা পাঠাবো +1 কুলম্ব আধান। তাহলে পি বিন্দুতে চেলার উপর যে ফোর্সটা কাজ করবে বা +1 কুলম্বের উপর যে বলটা কাজ করবে, এই বলটাকে আমরা বলবো হচ্ছে তড়িৎ প্রাবল্য। তাহলে তড়িৎ প্রাবল্য হবে হচ্ছে তড়িৎ প্রাবল্য, এটাকে নর্মালি আমরা ই দ্বারা প্রকাশ করব এবং এটার ফর্মুলা কি সি ইন্টু কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই, আচ্ছা আমরা এক কাজ করি, আমাদের এফ এর ফর্মুলা কি ছিল? এফ ছিল হচ্ছে সি ইন্টু Q1 Q2 বাই ডি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো এখানে Q1 এর জায়গায় Q হবে আর Q2 এর জায়গায় +1 কুলম্ব হবে, রাইট? আর ডি এর জায়গায় X হবে। সো এই ভ্যালুগুলো বসাইলে তখন এই ফোর্সটা হয়ে যাবে হচ্ছে তড়িৎ প্রাবল্য, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করি। তাহলে দেখো আমরা এই কাজটা এখানে করলাম যে ই সমান সমান সি ইন্টু কিউ ইন্টু 1, ওই যে কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, বা ই এর ফর্মুলা হচ্ছে সি ইন্টু কিউ বাই, আস্তে মিউট করো, সি ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এটা হচ্ছে বিন্দু চার্জের জন্য তড়িৎ প্রাবল্যের রাশিমালা। সো এখানে খেয়াল রাখতে হবে চার্জটা কিন্তু ছড়ানো চার্জ হতে পারবে না, ডিস্ট্রিবিউটেড চার্জ হবে না, এটাকে আমরা বলি বিন্দু চার্জের জন্য প্রাবল্যের রাশিমালা। বিন্দু চার্জের জন্য প্রাবল্যের রাশিমালা, ঠিক আছে? কোয়েশ্চেন আছে কোনো, যারা অনলাইনে আছো? ওকে, সাবিত বুঝতে পেরেছি এ পর্যন্ত? তাহেরা, রাফা, মুন? জি স্যার। জি স্যার। ওকে, গুড। এখন আসো আহ এই প্রাবল্যের দিকটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলে ফেলি, ঠিক আছে? প্রাবল্যের দিক, এটাকে আমরা একটু এভাবে লিখি, অথবা আরেকটা কাজ আগে করি, যে সবসময় যদি আমার কাছে চেলা অ্যাভেলেবেল না থাকে, যদি চেলা না থাকে, আমি ধরো কিউ কুলম্ব আধানকে পাঠাইছিলাম, তাহলে একটা কাজ কিন্তু আমরা করতে পারবো, যে ধরো চেলা নাই, +1 কুলম্ব চার্জ নাই, ছোট কিউ আধান আছে, বা বা ধরো কিউ আধান রয়েছে, কিউ আধানকে পাঠায় কতটুকু বল অনুভব করে এটা যদি করতে পারি, তারপর একক নিয়ম, ঐকিক নিয়মে বের করে ফেলতে পারবো না যে কিউ আধানের উপর প্রযুক্ত বল এফ, তাহলে একক আধানের উপর প্রযুক্ত বল কত হবে? এফ বাই কিউ। ওই একক ধনাত্মক আধানের উপর প্রযুক্ত বলকেই তো আমরা প্রাবল্য বলি। তো সেই হিসেবেও কিন্তু আমরা প্রাবল্যটা বের করতে পারি। তাহলে আমরা যদি বলি +1 কুলম্ব চার্জ না থাকলে, মানে চেলা নাই, মানে প্রমাণ সাইজের চেলা নাই, না থাকলে ধরো কিউ আধানের উপর প্রযুক্ত বল হচ্ছে, কিউ আধানের উপর প্রযুক্ত বল, এটা পাইলাম আমরা ধরো এফ কুলম্ব বল, যেহেতু হবে, কারণ একক আধান না হইলে তো কুলম্ব বল চলে আসবে। তাহলে +1 কুলম্ব আধানের উপর প্রযুক্ত বল কত হবে? এফ বাই কিউ। তখন এটাকে আমরা তড়িৎ প্রাবল্য, যেটাকে ই দ্বারা প্রকাশ করে, সেটা লিখতে পারবো, ঠিক আছে? বা এটাই তোমরা 9-10-এ দেখছিলা, এফ ইকুয়াল টু কিউ ই নামক একটা ফর্মুলার মাধ্যমে প্রকাশ করছিল। এবং এই যে ই ইজ ইকুয়াল টু এফ বাই কিউ, এখান থেকেই তোমরা বুঝতে পারতেছো একক কেমনে আসলে নিউটন পার কুলম্ব হয়, কারণ এফ এর একক হচ্ছে নিউটন, কিউ এর একক হচ্ছে কুলম্ব। তাহলে তড়িৎ প্রাবল্যের একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এফ ইকুয়াল টু কিউ কিউ ই লেখা যায়, বা ই ইকুয়াল টু এফ বাই কিউ লেখা যায়, ঠিক আছে? এবার আসলে প্রাবল্যের দিক কোন দিকে হবে? প্রাবল্যের দিক, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, প্রাবল্যের প্রাবল্যের দিক, দেখো এটা যদি এমন হয় যে মূল চার্জ পজিটিভ, মূল চার্জ যদি পজিটিভ হয়, ধরো এখানে প্লাস কিউ চার্জ আছে, মূল চার্জ যদি পজিটিভ হয়, এটা থেকে এক্স দূরে তুমি যখন একটা +1 কুলম্ব চার্জ রাখবা, +1 কুলম্ব চার্জ রাখবা, মূল চার্জ যদি পজিটিভ হয়, তুমি যদি এক্স দূরে +1 কুলম্ব চার্জ রাখো, তাহলে কিন্তু কি হবে? +1 কুলম্ব চার্জকেও রিপালস করবে, বিকর্ষণ করবে, তাই না? প্লাস কিউ ওকে বিকর্ষণ করবে। তাহলে এই যে বিকর্ষণের দিকটা, এই যেহেতু আমরা বলছিলাম +1 কুলম্ব চার্জের বল বল +1 কুলম্ব চার্জের প্রযুক্ত বলটাই প্রাবল্য, তাহলে বলের দিকটাই হবে প্রাবল্যের দিক, ঠিক আছে? সো যেহেতু এখানে বিকর্ষণ করতেছে, তাহলে আমরা বলতে পারি প্রাবল্যের দিক হচ্ছে সংযোজক রেখা বরাবর বাইরের দিকে। তাহলে দেখো এখানে দিকটাকে আমরা লিখতে পারি সংযোজক
রেখা বরাবর বাইরের দিকে যখন মূল চার্জটা পজিটিভ হয়। মূল চার্জ যদি পজিটিভ হয় তাহলে এটা হচ্ছে। এখন আসো যদি নেগেটিভ হয়, মূল চার্জ যদি নেগেটিভ হয়, আমরা জাস্ট দেখো এই জায়গাটায় সাইনটা নেগেটিভ দিয়ে দিব। মূল চার্জ যদি নেগেটিভ হয় তাহলে এটা একটু মুছে দেই। মূল চার্জ যদি নেগেটিভ কিউ হয়, ঠিক আছে, তাইলে এক্স দূরে যখন আমরা রাখবো তখন কি বিকর্ষণ করবে না আকর্ষণ করবে? একটু চিন্তা করো তো। মূল চার্জ যদি নেগেটিভ হয়, +1 কুলম্ব চার্জকে কি বিকর্ষণ করবে এবার নাকি আকর্ষণ করবে? আকর্ষণ করবে, তাই না? মূল চার্জ যদি আমরা দেখতেছি নেগেটিভ হয়েছে, তাহলে দেখো এখানে +1 কুলম্ব রাখলে ভিতরের দিকে আকর্ষণ করবে, তাহলে প্রাবল্যের দিকটা হবে হচ্ছে আকর্ষণ ধর্মী। তাহলে এখানে হয়ে গেল হচ্ছে আকর্ষণ। আর যখন আকর্ষণ হয় তখন সংযোজক রেখা বরাবর বাইরের দিকে হবে না, এটা হবে হচ্ছে সংযোজক রেখা বরাবর ভিতরের দিকে। তো সামারাইজ করলে হচ্ছে প্রাবল্যের দিক দুইটা হইতে পারে। বিন্দু চার্জের জন্য যে কোনো একটা পয়েন্টে প্রাবল্য হবে সংযোগ রেখা বরাবর বাইরে অথবা ভিতরে। মূল চার্জটা যদি পজিটিভ হয় সংযোগ রেখা বরাবর বাইরে হবে প্রাবল্য, কারণ বিকর্ষণ করবে +1 কুলম্ব চার্জকে। আর যদি তোমার মূল চার্জটা নেগেটিভ হয় তখন হচ্ছে আকর্ষণ করবে, এই জন্য আমরা বলি সংযোগ রেখা বরাবর ভিতরের দিকে কাজ করবে প্রাবল্য। তাহলে প্রাবল্যের দিক হবে হয় সংযোগ রেখার বাইরের দিকে অথবা ভিতরের দিকে। ঠিক আছে? কেন এই দিকটা ইম্পর্টেন্ট? কারণ ওই যে বলছিলাম, যেহেতু এটা ভেক্টর রাশি, আমাদের ডিলিংস গুলা ভেক্টরের ক্যালকুলেশন অনুযায়ী হইতে হবে। অর্থাৎ ভেক্টরের যোগ বিয়োগ যেভাবে করে প্রাবল্যের যোগ বিয়োগ এক্স্যাক্টলি সেম ভাবে আমাদেরকে করতে হবে। সো আমরা কি এইটুকু বুঝতে পেরেছি আলিশা, আফরা? জি স্যার। ওকে, এবার তাহলে চলো জি, আমরা স্যার। কিছু প্রবলেম সলভ করে ফেলি। আমরা মোটামুটি এমন কিছু টপিক দেখে ফেলছি যেটা হচ্ছে মানে আমাদের কনসেপ্টের জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাই হচ্ছে ম্যাথ সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে? তো দেখো, তড়িৎ প্রাবল্য সংক্রান্ত সমস্যা। প্রথম যে সমস্যাটা আমরা দেখতেছি এটা হচ্ছে এরকম যে এ বি দুইটা পয়েন্ট রয়েছে, এরা 36 সেন্টিমিটার দূরে রয়েছে। এ এবং বি তে -4 কুলম্ব আর +20 কুলম্ব দুইটা চার্জ রয়েছে। ঠিক আছে? দুইটা চার্জ রয়েছে এবং তোমাকে বলছে তো এ বি এর সংযোজক রেখা বরাবর কোন দিকে তড়িৎ প্রাবল্যদ্বয়ের মান সমান। তিনটা কোশ্চেন করছে। তড়িৎ প্রাবল্যদ্বয়ের মান সমান, তারপরে বলছে তড়িৎ প্রাবল্যদ্বয় সমান, আর নিট তড়িৎ প্রাবল্য 0। সো কেউ কি আমাকে একটু এক্সপ্লেইন করতে পারবা এই তিনটা কোশ্চেনের মধ্যে বেসিক্যালি ডিফারেন্সটা কি আসলে? যে তড়িৎ প্রাবল্যদ্বয়ের মান সমান আর তড়িৎ প্রাবল্যদ্বয় সমান, এই প্রথম দুইটা আগে একটু বলো। প্রাবল্যদ্বয়ের মান সমান দিয়ে কি বোঝাচ্ছে আর প্রাবল্যদ্বয় সমান দিয়ে কি বোঝাচ্ছে? কেউ বলতে পারবা? স্যার একটা মান সমান আর একটা দিক সমানের কথা বলতেছে। আচ্ছা, প্রাবল্যদ্বয় সমান যখন, তখন মান দিক দুইটাই সেম হইতে হবে। সো এখানে যদি আমরা বলি মান প্লাস দিক দুইটাই সমান হইতে হবে, কারণ প্রাবল্য তো ভেক্টর রাশি। তাহলে প্রাবল্যদ্বয় সমান মানে মান এবং দিক দুইটাই সমান হইতে হবে। আর উপরেরটাই হচ্ছে শুধু মান সমান হইলেই হবে। শুধু মান সমান হইলেই হবে। কেন মান সমান হইলে হবে? কারণ এখানে বলে দিছে প্রাবল্যদ্বয়ের মান সমান, দিক নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে না। পরেরটাতে মান দিক দুইটাই সেম হইতে হবে। আর নেট প্রাবল্য 0 কখন হইতে পারে? এনি আইডিয়া? দুইটা প্রাবল্য মিলে নেট কখন 0 হবে? দুইটা প্রাবল্য মিলে নেট কখন 0 হওয়া সম্ভব? এনিওয়ান? -2 তো মাইনাস, মান দুইটার সেম আর দিকটা বিপরীত। ভেরি গুড, ভেরি গুড, গুড। দেখো এই 3 নাম্বারটা হবে নিট প্রাবল্য 0 হইতে গেলে E1 মানে ই ভেক্টর ইকুয়াল টু কি লেখা যাবে? ই নেট। আমরা তো জানি এখানে দুইজন প্রভাব তৈরি করবে, -4 কুলম্ব প্রাবল্য তৈরি করবে, +20 কুলম্ব প্রাবল্য তৈরি করবে, প্রভাব তৈরি করবে। সো আমরা বলতে পারি দুইটার যে নেট সেটা হবে E1 প্লাস E2। যেহেতু বলছে নেটটা 0 হইতে হবে, তাহলে এটাকে 0 বসাও। 0 বসাইলে এটা হবে E1 প্লাস E2 সমান সমান 0 ভেক্টর, বা আমরা লিখতে পারি E1 সমান সমান -E2 ভেক্টর। ঠিক আছে? E1 সমান সমান -E2 ভেক্টর। এটা দিয়ে বুঝাইতেছে হচ্ছে মান সমান কিন্তু দিক বিপরীত। মান সমান কিন্তু দিক বিপরীত। কিন্তু দিক বিপরীত। তাহলে সবাই কোয়েশ্চেন 3টা আশা করি বুঝতে পারছি। প্রথমটা হচ্ছে শুধু মান সমান হইলে হবে, দিক ডাজন্ট ম্যাটার।
পরেরটা হচ্ছে মানও সেম হইতে হবে, দিকও সেম হইতে হবে। আর লাস্টেরটা নেট প্রাবল্য শূন্য তখনই হওয়া সম্ভব যদি দুইটার মান সমান হয় কিন্তু ডিরেকশন অপোজিট দিকে হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা এই প্রবলেমটা আস্তে আস্তে সলভ করা শুরু করি। তো আমরা প্রথমে যেভাবে করতে পারি সেটা হচ্ছে ধরি ধরি এ বিন্দু হতে এক্স দূরে বি এর দিকে প্রাবল্যদ্বয়ের মান সমান, প্রাবল্যদ্বয়ের মান সমান। এবং আমরা ধরলাম যে এই যে এক্স দূরত্ব যেটা দূরে হবে এটা ধরো সি বিন্দুতে হইলো, সি বিন্দুতে। তাহলে দেখো এটা থেকে কত দূরে ধরছি আমরা, এক্স দূরে সি সি বিন্দুতে এক্স সেন্টিমিটার ধরলাম আমরা। যেহেতু এটা সেন্টিমিটারে আছে, এটা সেন্টিমিটারে রাখলে দেখবা একক পরিবর্তন করা লাগতেছে না, ইউনিট কনভার্সন ছাড়াই ম্যাথটা করে ফেলতে পারবো। তাহলে এটা যদি এক্স দূরে হয় তাহলে আমরা বুঝতে পারতেছি যে এটা কত দূরে হবে, এক্স সেন্টিমিটার যদি ওটা হয় তাহলে এটা হবে 36 মাইনাস এক্স সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সি বিন্দু হচ্ছে সেই বিন্দু আমরা ধরে নিছি যে এই বিন্দুতে E1 আর E2 এই দুটার মান সমান হবে, E1 আর E2 এই দুটা মান সমান হবে। আমি কিন্তু দিক সেম এটা বলি নাই, শুধু মানটা সমান বলছি। এখন দেখো যেহেতু তোমাকে বলছে যে E1 আর E2, তাহলে এখানে অ্যাট সি লিখতে পারি এরকম, সি তে E1 আর E2 এর মান হচ্ছে সমান। E1 এর ফর্মুলা কি লেখা যায়, E1 হচ্ছে ধরো এই -4 কুলম্ব চার্জের জন্য এখানে যে প্রাবল্য তৈরি হয়েছে। তো আমাদের তো জানা আছে যে কোনো একটা বিন্দু চার্জের জন্য এখানে যে প্রাবল্য হবে এটা হবে সি ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। সি হচ্ছে ওই যে 1/4πε0 যদি শূন্য মাধ্যম হয়, অন্য কোনো মাধ্যম হলে এটা 1/4πε হয়। আচ্ছা এখন আসো এই যে -4 কুলম্বের জন্য এখানে যে ইন্টেন্সিটি বা প্রাবল্য হবে এটাকে আমরা লিখতে পারি সি ইন্টু কিউ। কিউ কিন্তু আমরা 4 কুলম্বই বসাবো, এখানে কিন্তু -4 বসাবো না। তোমাদের গতদিন আমি লিখে দিছিলাম যতক্ষণ পর্যন্ত আমরা বল বা প্রাবল্য তো এক ধরনের বল রিলেটেড প্রবলেমে আমরা চার্জের সাইন নিব না, শুধু মান বসাবো, দিক উল্লেখ করব। আর বিভবের ম্যাথ করার সময় চার্জের সাইন সহ মান নিয়ে কাজ করব। তো এখানে আমরা লিখতে পারি 4/x², আর ডান সাইডে E2 লেখা যাবে হচ্ছে সি ইন্টু, ওখানে কত রয়েছে দেখো 20 কুলম্ব, তাহলে এখানে 20/36 মাইনাস এক্স এর হোল স্কোয়ার হবে, রাইট? কারণ এই অংশটুকুর ডিসটেন্স কত, 36 মাইনাস এক্স। ঠিক আছে, এখন দেখো দুইটাই যেহেতু সেন্টিমিটারে আছে, 36 মাইনাস এক্স ও সেন্টিমিটারে, এক্স ও সেন্টিমিটারে, নো নিড টু কনভার্ট ইউনিট কনভার্সনের কোনো দরকার হচ্ছে না। এখন দুই সাইড থেকে দেখো সিসি কাটাকাটি, যে আমরা এর পরের লাইনে লিখতে পারি 36 মাইনাস এক্স বাই এক্স এর হোল স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে কত আসে দেখো এখানে, আচ্ছা এখানে 20 কুলম্ব দিছি তাই না আমরা, ওকে। সো এখানে বোধহয় 5 আসবে। ঠিক আছে, এখানে আসবে হচ্ছে 5। ওকে, তাহলে দেখো এই যে যে ভ্যালুটা আসলো 5, এই 5 দিয়ে আমাদের এখন ম্যাথটা সলভ করি আমরা। এখন আমি যদি দুই সাইডে স্কোয়ার রুট করি, স্কোয়ার রুট করলে কি আসে আমরা একটু দেখি। বর্গমূল যদি করি 36 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স ইকুয়ালস টু হচ্ছে +-√5, রাইট? +-√5। এখন √5 এর যদি আমরা ভ্যালুটা বের করি, বা এখান থেকে আমরা একটু এইভাবেও করতে পারি, যদি প্লাস নিই, দেখো এখানে দুইটা কেন আসলো বোঝা যাচ্ছে, কারণ +5 কে স্কোয়ার করলেও 5 হয়, -5 কে স্কোয়ার করলেও 5 হয়, মানে -√5 কে স্কোয়ার করলেও 5 হয়, +√5 কে স্কোয়ার করলেও 5 হয়। তো এই জন্য প্লাস মাইনাস দুইটা নিলাম। এখন আসো প্লাস যদি আমরা কনসিডার করি, প্লাস নিয়ে কি পাওয়া যায় আমরা একটু দেখি, 36 মাইনাস এক্স ইকুয়ালস টু √5x, রাইট? তখন এক্স আর √5 গুণ হয়ে যাবে, বা এটাকে লেখা যায় 36 ইকুয়ালস টু √5x প্লাস এক্স, আমি এক্সটাকে ওই সাইডে নিয়ে গেছি, বা এটাকে লেখা যায় √5 প্লাস 1 ইন্টু এক্স, বা এক্স এর ভ্যালু আমরা লিখতে পারি 36/√5 প্লাস 1। সো চলো আমরা একটু দেখি এটার ভ্যালুটা কত আসে। ঠিক আছে, এটার ভ্যালুটা আমরা দেখবো হচ্ছে 36 ডিভাইডেড বাই √5, 11.12 11.12।
11.12 সেন্টিমিটার। ভেরি গুড। এবার ঠিক একইভাবে যদি আমরা মাইনাস নিয়ে কাজটা করি, মাইনাস নিয়ে কি হয় একটু দেখি। 36 মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 5x হবে, মাইনাস রুট 5x, বা এটাকে লেখা যায় 36 সমান সমান এক্সটা ওই সাইডে গেলে 1 মাইনাস রুট 5 ইন্টু এক্স হবে, রাইট? বা আমরা লিখতে পারি অতএব এক্স সমান সমান কি হবে, 36 1 মাইনাস রুট 5। এটা একটা নেগেটিভ অ্যান্সার আসবে, চলো দেখি কত আসে এটা। ঠিক আছে, 1 মাইনাস রুট 5, 1 মাইনাস রুট 5 -29.1 মাইনাস 29.12 সেন্টিমিটার। এখন এই যে এক্স এর ভ্যালু দুইটা আসলো, আমরা কি দুইটাই গ্রহণ করতে পারবো নাকি কোনোটাকে বাদ দিতে হবে বলো তো একটু কেউ আমাকে, এনিওয়ান অনলাইন? দুইটা এটা তো ভ্যালু, বাদ হবে, কারণ স্যার কোন ভ্যালুটা বাদ মান যাবে? তো হতে পারে না। আচ্ছা, একজন বলতেছে যে ভাই এক্স এর মান তো নেগেটিভ হইতে পারবে না, সো এইটা বাদ যাওয়া উচিত। অ্যান্সার হচ্ছে না, এখানে দুইটা ভ্যালুই গ্রহণযোগ্য। দেখো তুমি ধরছিলা এ বিন্দুটা এক্স দূরে রয়েছে, এটা বি এর দিকে, মানে ডান দিকটাকে তুমি পজিটিভ এক্স ধরছিলা। সো এনিথিং কামিং নেগেটিভ এটা দিয়ে বুঝাইতেছে ডানে না, এটা আসলে কোন দিকে রয়েছে, বাম সাইডে রয়েছে। সো এই যে 12.12 সেন্টিমিটার, এটা হচ্ছে আসলে ডান দিকে 12.12 সেন্টিমিটার। ঠিক আছে, আর যদি তোমাকে বলে যে নেগেটিভ 29.12 সেন্টিমিটার, এটা দিয়ে বুঝাইতেছে আসলে বাম সাইডের পয়েন্ট। ঠিক আছে, সো এখানে আসলে দুইটাই লজিক্যালি অ্যান্সার হিসেবে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, সো যেমন আমি যদি এটাকে একটু কপি করি, চলো আমরা একটু ছবিতে ড্র করলে তোমরা একটু বেটার বুঝতে পারবা। ঠিক আছে, সো আমরা এই সাইডটা একটু মুছে ফেললাম। এই যে দুইটা ভ্যালু আসলো, এই দুইটা ভ্যালু আমরা একটু লেফট সাইডে দেখাইতে চাচ্ছি যে কি বুঝাইতেছে। ঠিক আছে, তো দেখো আমাদের এইখানে রয়েছে হচ্ছে -4 কুলম, এখানে রয়েছে +20 কুলম। এটা আমাদের এ পয়েন্ট আর এটা হচ্ছে বি পয়েন্ট। এখন সি পয়েন্টটা ওই যে আগের মতো ঠিকই আসছে আমাদের। আরেকটা পয়েন্ট আমাদের নিতে হবে, সেটা হচ্ছে ডি, বাম দিকে এরকম একটা জায়গা হইলো। সেখানে খুব ইম্পর্টেন্ট কথা, তোমাকে কিন্তু বলছে এ বি এর সংযোজক রেখা বরাবর, কখনো বলে নাই এ বি এর সংযোগ রেখার উপরে হইতে হবে বিন্দুটা। বলছে এ বি এর সংযোজক রেখা বরাবর, ইট ক্যান বি লাইক কি এ এর বাম সাইডে হইতে পারে, বি এর ডান সাইডে হইতে পারে। এ বি বরাবর, এ বি এর সংযোজক রেখা বরাবর বামে ডানেও আমাদের কনসিডার করতে হবে। যদি বলতো এ বি এর উপরে, তাহলে হয়তো আমরা চিন্তা করতাম যে দুইটা নিব না একটা নিব। তারপরে এখানে যেভাবে কোয়েশ্চেনটা সাজাইছে, তাতে তুমি দেখবা দুইটা নিয়েই তোমাকে আলোচনা করতে হচ্ছে আসলে। ঠিক আছে, সো এটা হচ্ছে ধরো ডি পয়েন্ট। যেমন এখানে আমি ডিস্টেন্স গুলা যদি বুঝাই, এই ডিস্টেন্সটুকু হচ্ছে আমাদের এই যে 11 পয়েন্ট কত জানি আসছিল, ও সরি এখানে তো আছে 11.12 সেন্টিমিটার। আর একটা ডিস্টেন্স হচ্ছে এইদিকে, এইদিকে হচ্ছে আমাদের 29 পয়েন্ট। এটার মাইনাস দেওয়া লাগবে না, কারণ এখানে তো তুমি দেখাই দিছো লেফট সাইডে। এখন দুই জায়গায় আসলে ই1 আর ই2 এর মান সমান, নাইলে তো ইকুয়েশন সলভ করে দুইটা রেজাল্ট আসতো না। তাহলে ম্যাথমেটিক্যালি দুইটা রেজাল্ট আসছে, মানে ম্যাথমেটিক্যালি আসলে দুই জায়গায় আহ তড়িৎ প্রাবল্যের মান সমান হওয়া সম্ভব। এখন আসো, সো প্রথম কোশ্চেনের অ্যান্সার হিসেবে আমরা দুইটাই লিখতে হবে আসলে, সিও দিতে হবে ডিও দিতে হবে, কারণ সি এবং ডি দুই জায়গাটায় মানটা সমান হচ্ছে। কিন্তু যখন তুমি বলবা তড়িৎ প্রাবল্যদ্বয় সমান, একটু চিন্তা করো, প্রাবল্যদ্বয়ের দিক বুঝতে গেলে আমাদের একটা চেলাকে ওখানে বসায় দেখতে হবে ও কোন দিকে যাইতো। সো এখানে যদি আমি একটা +1 কুলম চার্জ রাখি, তাহলে দেখো এখানে -4 কুলম ওকে আকর্ষণ করবে, এদিকে হবে হচ্ছে ই1, আর +20 কুলম ওকে বিকর্ষণ করবে, এদিকে হবে হচ্ছে ই2। তাই না? দেখো এখানে -4 কুলম সংযোগ রেখা বরাবর ভিতরের দিকে টানতেছে, আর +20 কুলম হচ্ছে বিকর্ষণ করতেছে। আর এইখানে যদি তুমি +1 কুলম বসাইতা, তাহলে কি হতো, -4 কুলম, এটা হচ্ছে আমাদের মূল চার্জ, তাই না? এটা হচ্ছে আমাদের Q1 চার্জ, এটা হচ্ছে আমাদের Q2 চার্জ। সো Q1 চার্জ এখানে যে প্রাবল্য তৈরি করতো, নেগেটিভ চার্জ যেহেতু, তাহলে এটা আকর্ষণ করতো E1 এর ডিরেকশন। আর এখানে 20 কুলম ওকে বিকর্ষণ করতো, এটা হচ্ছে আমাদের E2 ডিরেকশন। তাহলে এখানে আমাদের কি ঘটনা ঘটতেছে আমরা একটু দেখি। এই জায়গাটায় আমরা দেখলাম, এই যে এই অংশটা যদি আমরা দেখি, এই অংশটা আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। এই অংশটার দিকে যদি আমি একটু তাকাই, এখানে আমরা দেখলাম
E1 E2 মান তো সমান আসছিলই, আবার দিকটাও কিন্তু সেম, কারণ সিডি দুই জায়গায় মান সমান হয়েছিল। তাহলে এই জায়গাটায় মান প্লাস দিক সমান। আর whereas তুমি যদি এই অংশটার কথা চিন্তা করো, এই জায়গায় হচ্ছে আমরা বলতে পারি মান সমান কিন্তু দিক উল্টো, কিন্তু দিক উল্টো। তাহলে আমাকে একটু মার্জুক বলতে পারবা তড়িৎ প্রাবল্যদ্বয় সমান, এইটার অ্যান্সার কোনটা হওয়া উচিত? তড়িৎ প্রাবল্যদ্বয় সমান কোনটা হওয়া উচিত বলো, কোন বিন্দু হওয়া উচিত? অথবা আলিশা অথবা যে কেউ, তড়িৎ প্রাবল্যদ্বয় সমান মান দিক দুইটাই সেম হইতে হবে, তাহলে কোনটা হয়েছে, এটা সিতে না ডিতে হয়েছে বলো? সিতে হয়েছে না? দেখো তো সিতে, সিতে আমরা +1 স্যার কুলম্ব চার্জ সিতে ভেরি গুড, +1 কুলম্ব চার্জ বসাইলে নেগেটিভ চার্জটা আকর্ষণ করছে, পজিটিভ চার্জটা বিকর্ষণ করছে, আকর্ষণের দিকে এদিকে, বিকর্ষণের দিকে এদিকে, মান দিক দুটাই যেহেতু সমান হয়ে গেছে, তাহলে প্রাবল্যদ্বয় সমান হচ্ছে সিতে। আর ডি বিন্দু হচ্ছে মান সমান কিন্তু দিক উল্টা, এটা নিয়ে তো একটু আগে আলোচনা হয়েছিল। মান সমান দিক বিপরীত যখন হয় তখন নিট প্রাবল্য শূন্য হয়, তাহলে নিট প্রাবল্য শূন্য হচ্ছে ডি তে। তাহলে দেখো এই যে ডি যে বিন্দুটা রয়েছে এখানে নিট প্রাবল্যটা শূন্য হবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা একটা ম্যাথের মধ্যে আসলে তিনটা ম্যাথ সলভ করে ফেলছি। তোমাদের পরীক্ষায় কখনো এটা একটা ম্যাথ হিসেবে আসবে না, তোমাদের আইদার বলবে প্রাবল্যদ্বয় কোথায় সমান, তো তুমি দুইটাই বলবা, দিক কোথায় সমান, মানে মান দিক দুটোই কোথায় সমান হয়েছে, আর শুধু মান কোথায় সমান হয়েছে, এটা দুইটাই দেখাই দিবা। যদি বলে নিট প্রাবল্য শূন্য, তখন হচ্ছে E1 E2 মান সমান হবে কিন্তু দিক উল্টা হবে। তো তোমাকে দুইটা রেজাল্ট আগে বাইর করতে হবে, তারপরে বলতে হবে যে কোন জায়গাটায় দিক উল্টা, সেইটাকে আমরা তখন অ্যান্সার হিসেবে লিখবো। তার মানে তিনটা ম্যাথের যে কোনোটাই আসুক, প্রসেস এই পর্যন্ত সেম, মানে যে এক্স এর দুইটা ভ্যালু যে বের করতে হবে এই দুইটা ভ্যালু পর্যন্ত সেম, তারপরে কনক্লুশন যে আলাদা আলাদা হবে। কনক্লুশন প্রথমটার জন্য এক ধরনের হবে, মাঝখানেরটার জন্য আরেক ধরনের, 3 নাম্বারটার জন্য হচ্ছে E1 E2 কি যেখানে দিকটা উল্টা দিকে সেটা হবে 3 নাম্বার। কথা কি বোঝা গেছে না ভেজাল আছে? ক্লিয়ার? মার্জুক, আলিশা, মুন? জি জি ভাই। স্যার। জি স্যার ভেরি গুড, ভেরি গুড। সো এইটার এই চ্যাপ্টারের একটা ভালো দিক হচ্ছে এই সেম টাইপের ম্যাথগুলা তোমরা আবার মহাকর্ষ চ্যাপ্টারেও পাবা। ওইখানে মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব জিনিসগুলো আছে, যেটা তড়িৎ প্রাবল্য তড়িৎ বিভবের সাথে অনেকটাই মিলে, অ্যাটলিস্ট ফর্মুলাগুলো দেখতে দেখবা একই রকম। তোমরা তো দেখছো মহাকর্ষের সূত্র আর কুলম্বের সূত্র একই রকম, সো এগুলার মধ্যে অনেক সিমিলারিটি পাবা। সো তোমরা যখন মহাকর্ষ চ্যাপ্টার পড়াবে কলেজে দেখবা যে স্থির তড়িতের সাথে অনেক মিল আছে। ঠিক আছে, ওকে। সো এবার চলো আমরা আরেকটা প্রবলেমের দিকে যাই। এতক্ষণ পর্যন্ত আমরা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম দেখছি, দুইটা চার্জ ছিল, এদের মাঝখানে কোনো একটা বিন্দুতে তোমার প্রাবল্য বের করতে বলছে। এখন একটু ওয়ান ডাইমেনশনাল থেকে বের হয়ে আসছে, এটা 2 ডাইমেনশনাল প্রবলেম, দ্বিমাত্রিক প্রবলেম। তোমাকে দেখো দুইটা চার্জ দিয়ে দিছে এখানে -4 কুলম্ব +4 কুলম্ব, একটা সমবাহু ত্রিভুজ বলছে, কারণ দুইটা কোণ যদি 60 ডিগ্রি করে হয়, থার্ড কোণটা তোমার 60 ডিগ্রি হবে, 180 থেকে বাদ দিলে বাকি দুইটা কোণের সমষ্টি। সো এটা একটা সমবাহু ত্রিভুজ, তোমাকে ডিসটেন্সটা বলে দিছি আমি, ধরো 1 মিটার ডিস্টেন্সে আছে। ঠিক আছে, এখন তোমাকে বলছে এ বিন্দুতে প্রাবল্য বের করো, এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য বের করো। ঠিক আছে, তো চলো আমরা একটু দেখি যে এ বিন্দুতে কিভাবে আমরা প্রাবল্য বের করতে পারি। তো এখানে আগে বোঝার দরকার যে আমাকে দুইটা ভেক্টর মানে দুইটা প্রাবল্য যে বের করব -4 +4, শুধু যোগ বিয়োগ করলে হবে না, কারণ এবার প্রাবল্যের দিকটা একটু দেখবা যে ডিফারেন্ট হচ্ছে। সো প্রাবল্য বের করার জন্য তুমি মনে মনে একটু চিন্তা করো, এখানে যদি +1 কুলম্ব চার্জ আমি ধরে রাখতাম, একটু ডিফারেন্ট কাল ইউজ করি, এখানে যদি একটা +1 কুলম্ব চার্জ রাখতা, তাহলে দেখো সবাই বুঝো কিনা, -4 কুলম্ব, -4 কুলম্ব +4 কুলম্বকে কি করতো বলো তো, আকর্ষণ করতো। তাহলে এই দিক বরাবর আকর্ষণ করতো, তাই না? এটা হয়তো হচ্ছে আমাদের প্রাবল্যের দিক, এটা হয়তো আমাদের E1, দেখো বুঝো কিনা, -4 কুলম্ব +1 কুলম্বকে আকর্ষণ করতেছে E1 এই দিক বরাবর, +4 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করতেছে, তাহলে এটার দিক হবে হচ্ছে E2, যেটা বাইরের দিকে হবে, রাইট? E2টা হবে হচ্ছে বাইরের দিকে, সো এটা হবে আমাদের E2। তাহলে দেখো -4 কুলম্ব +1 কুলম্বকে আকর্ষণ করতে দেখে প্রাবল্যের দিক হচ্ছে ভিতরের দিকে, +4 কুলম্ব +4 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করছে, তাহলে সংযোজক রেখা বরাবর বাইরের দিকে হবে। এখন যেহেতু আমাকে নেট প্রাবল্য বের করতে বলছে, ই নেট কি হবে, E1 ভেক্টর +E2 ভেক্টর, এটা কি নর্মাল যোগ মার্জুক নাকি ভেক্টর যোগ করতে হবে?
ভেক্টর যোগ। ভেক্টর যোগ, যেহেতু প্রাবল্য ভেক্টর রাশি, তাহলে এখন ভেক্টর যোগ কিভাবে করব? এটাকে একটা সামান্তরিকের মধ্যে ফেলায় দাও। সামান্তরিকের মধ্যে ফেলায় দিলে সামান্তরিকের কর্ণ যেটা থাকবে, এই কর্ণটাই হবে আমাদের ই নেট। ঠিক আছে, সো আমাদের এই যে লব্ধি প্রাবল্য যেটা বের হয়, এই লব্ধি প্রাবল্য বের করার একটা ফর্মুলা আমরা লিখতে পারি। ওই যে দুইটা ভেক্টরের লব্ধি যেভাবে বের করছিলাম ভেক্টর চ্যাপ্টারে, কি করছিলাম বলো তো? E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2E1 E2 কস মাঝখানের অ্যাঙ্গেলটা কত হবে? কেউ আমার বলতে পারবা এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয় তাহলে উপরের 120 অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত? 120। 120। ভেরি গুড। তাহলে দেখো এখানে আমরা কত বসে দিব বলো তো? 120 ডিগ্রি। সো আমাদের এখন জাস্ট একটা কাজই করা দরকার। নেট প্রাবল্য যদি আমরা বের করতে চাই, তাহলে দেখো E1 E2 বের করে বসায় দাও, বাকি সব ভ্যালু তো আমাদের জানাই আছে। সো জাস্ট আমাদের E1 আর E2 এর ভ্যালুটা বের করতে হবে। সো চলো দেখি কিভাবে আমরা E1 আর E2 এর ভ্যালুটা বের করতে পারি। খুবই সিম্পল। E1 এর ভ্যালু হবে হচ্ছে, E1 কি? এই -4 কুলম্ব চার্জ থেকে 1 মিটার দূরে আমি একটা +1 কুলম্ব চার্জ বসাইছিলাম, তাই না? এই যে যে +1 কুলম্ব চার্জ বসাইছিলাম, এটার উপর প্রযুক্ত বলটাই হচ্ছে আমাদের E1। এই যে দেখো E1, এই E1টাকে আমরা এইভাবে লিখতে পারি C ইন্টু 4 কুলম্ব ডিভাইডেড বাই 1 স্কোয়ার। কেন? কারণ এখানে মূল চার্জ হচ্ছে 4 কুলম্ব। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের Q1, আর এটাকে আমরা ধরছি হচ্ছে Q2। তাহলে E1 ইকুয়াল টু আমরা কি লিখছি আসলে বলো তো? E1 ইকুয়াল টু লিখছি হচ্ছে C ইন্টু Q1 ডিভাইডেড বাই 1 মিটার স্কোয়ার বা ডিস্টেন্স স্কোয়ার, যেটাই বলি x1 স্কোয়ার বলতে পারো। ঠিক আছে, সো Q1 এর ভ্যালু বসাইছি 4। এখানে মাইনাস কেন নেই, কারণ প্রাবল্যের ম্যাথ যতক্ষণ করতেছি আমরা প্লাস মাইনাস সাইন কনসিডার করবো না, শুধু ভ্যালুটা বসাবো। তাহলে দেখো E1 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে 4C। ঠিক একইভাবে E2 যদি আমরা লিখি, এটা হচ্ছে C ইন্টু, এখানেও কি 4ই আছে, তাহলে আমরা বলতে পারি এটা কি হবে? 4/1 স্কোয়ার। তাহলে এটাও 4C আসতেছে সামহাও। এখন ভ্যালুগুলো যদি আমরা ওই ই নেটের ইকুয়েশনে বসায় দিই, ই নেট সমান সমান আসবে √E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার। দেখো এটা হবে হচ্ছে 16C স্কোয়ার প্লাস 16C স্কোয়ার প্লাস 2 ইন্টু 4C ইন্টু 4C ইন্টু কজ 120 এর ভ্যালু হচ্ছে -1/2। তোমরা ক্যালকুলেটরে কজ 120 বসাও, -1/2, তাহলে 2 ইন্টু E1 E2 এর ভ্যালু বসাইছি। ঠিক আছে, আর 4 স্কোয়ার করলে তো 16 আসে, সেই হিসেবে বসাই। তাহলে দেখো এটার ভ্যালু যে আসে 16C স্কোয়ার প্লাস 16C স্কোয়ার প্লাস সামহাও দেখবা এই 2 2 কাটাকাটি যায়, এটা -16C স্কোয়ার আসতেছে, তাই না? এই 2 আর -1/2 2 কাটাকাটি গেছে। তাহলে দেখো দিন শেষে এখানে প্লাস মাইনাস দুইবার হয়ে গেছে, তাহলে শুধু থাকতেছে √16C স্কোয়ার বা থাকবে 4C। 4C এর ভ্যালু কত এটা তো আমরা জানি, 4 ইন্টু C এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁹, একক হবে হচ্ছে নিউটন পার কুলম। তাহলে দেখো এটা 36 ইন্টু 10⁹9 নিউটন পার কুলম। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে আমরা বলতে পারি নেট তড়িৎ ক্ষেত্রের মান বের হয়ে গেছে, অর্থাৎ ই নেটের ভ্যালুটা বের হয়ে গেছে। ই নেটের ভ্যালু আসছে হচ্ছে 36 ইন্টু 10⁹ নিউটন পার কুলম। দিকটাও বলতে হবে, যেহেতু প্রাবল্য একটা ভেক্টর রাশি, তো এখানে আমাদের দিকটাও বলতে হবে। ঠিক আছে, তো দিকটা আমরা কিভাবে বলবো? খুব সিম্পল। একটা জিনিস দেখো, বুঝো কিনা, যে E1 E2 দুইটা ভেক্টরের মান কিন্তু সমান, তাই না? E1 ও 4C, E2 ও কি বলতো? 4C। তাহলে আমরা বলতে পারি ভেক্টর দ্বয়ের মান সমান, ভেক্টর দ্বয়ের মান সমান। সো দুইটা ভেক্টরের মান সমান হলে আমরা কি জানি লব্ধি মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। এটা একটু লিখে ফেলি আমরা। সো লব্ধি ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে লব্ধি যেহেতু মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে তোমাদের সবার এটা বোঝার কথা, এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 60 ডিগ্রি, রাইট? 120 ডিগ্রির মাঝখানে কোণটা 60 ডিগ্রি হয়ে যাবে। আর দেখো এই কোণটাও 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি দুইটা বাহু ছেদক দ্বারা তৈরি কি বলে এটাকে, একান্তর কোণ দুইটা সমান হলে এরা পরস্পর সমান্তরাল হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি যে এটার দিক হবে BC এর সমান্তরালে, CB এর সমান্তরালে। তাহলে আমরা একটু লিখে ফেলি, দিক হবে হচ্ছে
সিবি এর সমান্তরালে, এটুকু লিখলেই হয়ে যাবে অ্যান্সারে, সমান্তরালে। ঠিক আছে, তাহলে নেট প্রাবল্যের মান হচ্ছে 36 × 10⁹, দিক হচ্ছে সিবি এর সমান্তরালে। ক্লিয়ার, বুঝতে পেরেছি? মার্জুক, আলিশা, জি ভাই। আফরা, আফরা বুঝছো? স্যার সাবিত, বুঝতে পেরেছো? ওকে, তো এইভাবে করে আমরা একটু জটিল প্রবলেম দিলেও আসলে বের করে স্যার ফেলতে পারি। এখানে স্যার Yes, sir. এখানে দিকটা কিভাবে বাইর করছে ওইটা তো বুঝি নাই একটু। দিক বের করতে খুব সিম্পলি এই যে এভাবে তুমি চিন্তা করতে পারো যে দেখো, আহ এটা 60°। এখন এটা তো বুঝো যে এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ ছিল 120°। এটারও ভেক্টরের মান হচ্ছে 4c, এই ভেক্টরের মানও হচ্ছে 4c। ঠিক আছে, তো দেখো এই ভেক্টরের মান দুইটা সমান। তো দুইটা ভেক্টরের মান যখন সমান হয় তখন এদের লব্ধিটা মধ্যবর্তী কোণকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এইদিকে যদি থিটা থাকে এইদিকেও থিটা হইতে হবে। এখন তুমি চিন্তা করো 2θ ভ্যালু যদি হয় 120°, সমান দুই ভাগে ভাগ করছে যেহেতু, তাহলে থিটা কত হবে? 60°। তাহলে এই যে থিটা, এটার ভ্যালু 60°। তাহলে এখন একটু চিন্তা করো যে এইটা যদি 60° হয়ে থাকে, এটাও যদি ঠিক এক্স্যাক্টলি 60° হয়ে থাকে, তাহলে আমরা জানি যে এইটা আর এটা তো একান্তর কোণের মতো অনেকটা। তাহলে এই যে যে আমাদের দুইটা বাহু আছে, দুইটা বাহু ছেদক দ্বারা তৈরি একান্তর কোণগুলো সমান হইলে এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল বলা যায়। তাহলে এটা যদি বিসি হয়ে থাকে, আমরা বলতে পারি ই নেটের দিক হচ্ছে বিসি এর সমান্তরালে রয়েছে। তাহলে ই নেটের দিক হচ্ছে সিবি এর সমান্তরালে। তুমি ওই যে tan θ q sin আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা দিয়ে করতে পারো, বাট এটা তার থেকে সহজ হইলো আর কি। ঠিক আছে, এটা ইজিলি, কারণ এটা তো আর ভেক্টরের প্রবলেম না, এটা তো ভেক্টর সলভ করতেছো না। তো ভেক্টরের কনসেপ্টকে তুমি ইউজ করে যদি সহজে অ্যান্সার বলতে পারো, তাহলে ওইটাই আসলে এখানে অ্যাপ্রিসিয়েট করা হবে। ঠিক আছে, যে সিবি এর সমান্তরালে রয়েছে এই নেটটা। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে, এবার চলো আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে আসছি। আমরা এই প্রবলেমটা, এটারই প্রাবল্যের ওই 2 ডাইমেনশনাল আরেকটা প্রবলেম, বাট সরল রেখা থেকে ত্রিভুজ ছিল, ত্রিভুজ থেকে এবার আবার চতুর্ভুজে চলে আসছি। ইনফ্যাক্ট এটা একটা বর্গ দেখতে পারতেছো, বলছে তিনটা কর্নারে তিনটা চার্জ দেওয়া আছে, এ বি সি তে +4 +8 +4 দিছে। বলছে ডি বিন্দুতে প্রাবল্য কত হবে বাইর করো। এই যে দেখো ডি বিন্দুতে প্রাবল্য কত হবে। তো আগের ম্যাথের সাথে এটার পার্থক্য হচ্ছে আগে দুইটা চার্জের জন্য দুইটা প্রাবল্য হয়েছিল, এবার বলতে পারি তিনটা চার্জের জন্য এখানে তিনটা প্রাবল্য হবে, তিনটা প্রাবল্যের লব্ধি বের করতে হবে। সো একটু চিন্তা করো যে লব্ধিটা যদি বাইর করতে চাই, তাহলে আগে একটা কাজ করি, +1 কুলম্ব চার্জ এখানে বসায় দেখতাম যে কোন দিকে আসলে ও বল অনুভব করতো। তো সবাই বোঝার কথা, +4 কুলম্ব +1 কুলম্বকে বিকর্ষণ করবে, তাহলে এটা হবে আমাদের E1 এর ডিরেকশন। এই +4 কুলম্ব এই +1 কুলম্বকে এই দিকে বিকর্ষণ করবে, তাহলে এটাকে আমরা Q1 চার্জ ধরছি, এটাকে আমরা Q2 চার্জ ধরছি। তাহলে দেখো যেহেতু বিকর্ষণ করবে, তাহলে এটা হবে আমাদের E2 ডিরেকশন। আর এটাকে যেহেতু আমরা Q3 চার্জ ধরতেছি, তাহলে এটার দিক হবে হচ্ছে, একটু চিন্তা করো, +8 +1 কে কি করবে? ও তো বিকর্ষণই করবে। তাহলে আমরা বলতে পারি এই যে বিকর্ষণ যে করতেছে, এটা হবে আমাদের E3 এর ডিরেকশন। তাইলে এখন আমাকে বলো তো, আমি যদি নিট প্রাবল্য বের করতে যাই, নিট প্রাবল্য, এই নিট প্রাবল্য বা ই নেট, এটাকে কি এভাবে লেখা যায়? যেহেতু এখানে তিনটা ভেক্টর, তিনটা প্রাবল্যের যোগ মানে তিনটা ভেক্টরের যোগ, তাহলে এটাকে আমরা লিখতে পারি E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর প্লাস E3 ভেক্টর। তাহলে আগের ম্যাথের সাথে এটা চ্যালেঞ্জ হচ্ছে, আমরা এখন তিনটা ভেক্টরের যোগফল বের করতে যাচ্ছি। তিনটা ভেক্টরের যোগ কিভাবে বের করা যেতে পারে মার্জুক? অথবা এনিওয়ান যারা অনলাইনে আছো, স্যার তিনটা আইজে কে দিয়ে। এক্স্যাক্টলি সবচেয়ে ইজি মোস্ট ওয়ে হবে আইজে কে। যেহেতু এখানে তোমরা বুঝতেই পারতেছো, মানে এখানে কিন্তু তোমার মনে মনে খুব ইচ্ছা হবে যে এটারে এক্স অ্যাক্সিস ধরে নেই আর এটারে ওয়াই অ্যাক্সিস ধরে নেই। তাহলে দেখো যেটা এক্স অ্যাক্সিস বরাবর ওটা শুধু আই দিয়ে প্রকাশ করতে পারবো, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর শুধু জে দিয়ে প্রকাশ করতে পারবো। আর এটা দেখো তোমরা বুঝতে পারতেছো কিনা, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, তাহলে অবশ্যই এই অ্যাঙ্গেল গুলা 45 ডিগ্রি করে হবে। যেহেতু এটা একটা বর্গক্ষেত্র, তাহলে এদের কর্ণটা
মাঝখানে অ্যাঙ্গেলকে তো সমান দুই ভাগে ভাগ করে, তাহলে এই দুটো 45 হইলে এটাও হইব হচ্ছে 45। তো আমরা যেটা করতে পারবো যে E1 E2 তো ডাইরেক্ট আই আর জে এর মাধ্যমে প্রকাশ করতে পারবো, E3 কে উপাংশে ভাগ করে আমরা আই আর জে এর মাধ্যমে প্রকাশ করতে পারবো। যেহেতু অ্যাঙ্গেল জানি, তাহলে এক্স অক্ষ বরাবর কত অংশ আছে, ওয়াই অক্ষ বরাবর কত অংশ আছে, আমরা উপাংশ বের করতে পারবো। তো তার আগে আমরা একটু সবাই একটু করে ফেলি যে E1 এর মানটা আগে কত আসে একটু দেখি। E1 হচ্ছে সি ইন্টু Q1/d² বলতে পারো, বা এটাকে লিখতে পারো 4/1², রাইট? 4 কুলম থেকে 1 মিটার দূরে রয়েছে। ঠিক একইভাবে E2টা কি হবে, সি ইন্টু, এটাও তো 4 কুলম, 4 কুলম 1 কুলম, ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, তাহলে এটাও হবে 4/1²। E3টা আলাদা হবে, E3 হবে সি ইন্টু 8 কেউ কি বলতে পারবা এটার দূরত্ব কত নিতে হবে আমাদেরকে? এই দূরত্বটাকে, এই দূরত্বটুকু আসবে না, এই দূরত্বটুকু কত হবে কেউ বলতে পারবা? √ওভার √2 1² প্লাস 1², তার মানে √2, রাইট? এই যে এটা 1 মিটার, এটা 1 মিটার, তাহলে √2 হবে। তাহলে দেখো এখান থেকে আসবে √2 হোল স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে 4c, এখান থেকে 4c, এখান থেকেও সামহাও 4c হয়ে গেছে, কারণ এইটার 2 কাটাকাটি করলে 4 থাকে। এখন আসো, তিনটা মান কিন্তু ডাইরেক্ট যোগ করতে পারবো না, আমাদের ভেক্টর যোগ করতে হবে। তাহলে এখন আসো, এই যে এখান থেকে আমরা E1 কে কি এভাবে লিখতে পারি কিনা, E1 ভেক্টর হচ্ছে 4c_i hat। কেন 4c_i hat? কারণ E1টা এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। ঠিক একইভাবে E2 ভেক্টর, এটাকে লিখতে পারবো হচ্ছে 4c_j hat। কেন j hat? কারণ এটা ডাইরেক্ট ওয়াই অ্যাক্সিস বরাবর কাজ করতেছে। E3 যেটা, E3টা দেখো তো এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। E3 যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে এবং এটার ভ্যালু 4c, এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তাহলে দেখো এখান থেকে আমরা যেটা করতে পারি, 4c উপাংশ কি হবে, এদিকে 4c cos 45 ডিগ্রি, আর উপরের দিকে হবে 4c sin 45 ডিগ্রি। সেটাকে লেখা যায় না যে 2√2 হবে 2√2c, আর এদিকেও হবে 2√2c, তাই না? কারণ সাইন 45 cos 45 দুইটাই হচ্ছে 1/√2 করে, 1/√2 কাটাকাটি করলে 2√2c হবে। সো E3 কে আমরা চাইলে এইভাবে লিখতে পারবো 2√2i প্লাস 2√2j। এখন তুমি যদি নেট বের করো, খুবই সিম্পলি i এর সহগগুলো যোগ হয়ে যায়, j এর সহগগুলো যোগ হয়ে যায়, ফলে এটা হবে 4c বা 4 প্লাস 2√2ci hat প্লাস 4 প্লাস 2√2cj hat, তাই না? সি গুলা রয়ে গেছে। এখন এই আইজে ফর্মে যখন আসছে, রেজাল্ট বের করা ইজি, তোমরা জানো লব্ধির মানটা হবে √ওভার i এর সহগের স্কয়ার প্লাস j এর সহগের স্কয়ার, আর দিকটা হবে tan থিটা ইকুয়াল টু কি বলতো, j এর সহগ বাই i এর সহগ। তাহলে এক্স অ্যাক্সিস এর সাথে অ্যাঙ্গেলটা বের হয়ে আসবে, ঠিক আছে? তাহলে আমরা একটু নেটের মানটা বের করে দেখাই। এটা আসলে পুরোটাই ভেক্টরের প্রবলেম, বুঝতে পারতেছো। 4 প্লাস 2√2, একটা সি থাকবে, সি এর হোল স্কয়ার, প্লাস 4 প্লাস 2√2, এখানেও একটা সি থাকবে, সি এর হোল স্কয়ার, ঠিক আছে? সো এটা সম্ভবত এরকম হবে √2 ইন্টু 4 প্লাস 2√2c। এটা হবে আমাদের লাস্ট অ্যান্সার নেটের ভ্যালু। কারণ তুমি দেখবে এখান থেকে দুইটা যেহেতু আছে, তাহলে 2 ইন্টু 4 প্লাস 2√2c এর হোল স্কয়ার লেখা যায়, 2টা রুটের ভিতরে থাকবে, 4 প্লাস 2√2c এর হোল স্কয়ারটা বাইরে চলে যাবে, রুট আর স্কয়ার কাটাকাটি যাবে। সো এটা হবে আমাদের অ্যান্সার। কেউ কি একটু বলতে পারবে এটা কত আসে? এটা আসে হচ্ছে 9.65c, বা এটাকে লেখা যায়, এটাকে যদি আমি 9 দিয়ে গুণ করি, তাহলে এটা আসে হচ্ছে 86.9 ইন্টু 10⁹ নিউটন পার কুলম। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ইনফ্যাক্ট তুমি এটা তো মান বের করলা, তো দিকটা ইজিলি বের করে দিয়ে আসতে পারবা tan থিটা থেকে, ঠিক আছে? তো এটা মান বের হয়ে গেল, একটু সুন্দর করে করি। এটা আমাদের মান বের হয়েছে, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি একটু দিকটা বের করি, দিকটা বের করার জন্য আমরা যেটা করতে পারি, tan থিটা সমান সমান ওই যে ওয়াই এর সহগ বাই এক্স এর সহগ, সো এটা আসবে আলটিমেটলি
4 প্লাস 2√2c ডিভাইডেড বাই 4 প্লাস 2√2c, সেটা 1 হবে, থিটা আসবে হচ্ছে 45 ডিগ্রি। এবং এটা বোঝাই যাচ্ছে কেন 45 ডিগ্রি আসবে, কারণ দেখো E1 আর E2 এই দুটা তো মানের সমান, দুইটাই 4c করে, তাই না? এই দুইটাই 4c, তাহলে এটাও 4c ছিল, এটাও 4c ছিল। দুইটা যখন ভেক্টরের মান সমান তখন এদের দুজনের লব্ধিতে এমনি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, কারণ কি মাঝখানের অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এই দুইটার লব্ধি সমান দুই ভাগে ভাগ করবে লব্ধিকে। আর E3 আবার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে E1 E2 এর লব্ধি যেদিকে, E3 ওইদিকেই রয়েছে, 45 এই রয়েছে, তাহলে পুরো সিস্টেমের লব্ধি হলো 45 এই হবে। এবং সেটাই আসছে আমাদের, পুরো সিস্টেমের লব্ধি হচ্ছে 45, বাট নট নেসেসারিলি সব ম্যাথে এটাই হবে। এটা স্কোয়ার না দিয়ে এটা একটা আয়তক্ষেত্র দিয়ে দিতে পারতো। সো আয়তক্ষেত্র হইলে কিন্তু তখন এখানে 45 ডিগ্রি নাও আসতে পারতো রেজাল্ট, ঠিক আছে? সো এটাকে একটু সিম্পল রাখা হয়েছে। সো এটাকেই তোমাদের আয়তক্ষেত্র আকারে তোমাদের হয়তো পরীক্ষায় দিয়ে দিতে পারে, ঠিক আছে? যাই হোক, আমরা এই ম্যাথটার মাধ্যমে আজকে মোটামুটি ইনশাল্লাহ শেষ করে ফেলতেছি। এরপরে আমরা তড়িৎ বিভব নতুন টপিকে যাব। আজকের ক্লাস মোটামুটি বোঝা গেছে, সবাই কি ক্লিয়ার ছিল যতটুকু যা দেখছি? জি স্যার। স্যার ওকে, থ্যাংক ইউ সবাইকে, তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সাথে আবার বুধবার। সো নেক্সট বুধবার ইনশাল্লাহ দেখা হবে আবার, ঠিক আছে? আল্লাহ হাফেজ।